আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি জানাবেন প্লিজ। ইশরাত আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম সাবিহা লিমা আপু, কাইন্ডলি একটু জানাবেন শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ফেসবুকের হচ্ছে একটা পলিসি হয়েছে, সেটা হলো যে লাইভের রিচ হয় না। ধরেন আপনি ছোট ছোট রিলস বানান, ফেসবুক রিলস যেগুলা, সেগুলার ভালো রিচ হবে, ঠিক আছে। কিন্তু ফেসবুক লাইভ ভিডিও বা যে কোনো পোস্ট যেগুলা কিনা হচ্ছে আগে খুব রিচ হতো, সেগুলো এখন রিচ হয় না। মানে ফেসবুকটা হচ্ছে এখন একটু চালাক হয়ে গেছে। ওরা হচ্ছে গিয়ে পেজের রিচ বেশি দিবে, তারপরে হচ্ছে ধরেন আপনার যেগুলা ফেসবুক রিলস যেগুলা দেখে দেখে হচ্ছে গিয়ে সবাই তার অলস সময় কাটাবে, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে মূল্যবান সময়কে হচ্ছে গিয়ে কিল করবে, সেই পোস্ট গুলার খুব রিচ হয় দেখবেন। আর তাকে কি বলবো, আমি নিজেও তো হচ্ছে ফেসবুকে ঢুকলে অটোমেটিক হচ্ছে 4-5টা ফালতু ফালতু রিল কতগুলা দেখে ফেলি, মানে টোটালি হচ্ছে ইউজলেস রিল, ঠিক আছে। তা আসলে হচ্ছে মানে ইন্টারনেটের দুনিয়াটা হচ্ছে এরকম যে আপনি নিজের অজান্তেই অনেক অযথা কাজের সাথে যুক্ত হবেন। নিজেকে কন্ট্রোল করে ইন্টারনেট থেকে, মানে এই অনলাইনের যুগে হচ্ছে কি নিজের প্রয়োজনীয় জিনিসটাকেই শুধু বেছে নিব, এটা আসলে কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট। যাই হোক, তো ক্লাসেরও হচ্ছে রিচ কম হবে আমি জানি, পরে হয়তো আপনারা অনেকে রেকর্ডেড দেখবেন। সো ওই মানে সবাই জয়েন করার জন্য অপেক্ষা করার কষ্টটা এখন আর করবো না, ঠিক আছে, ক্লাসটা শুরু করে দিব। তো আমরা হচ্ছে আর্লি প্রেগনেন্সি নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। আর আমি হচ্ছে আজকে আমার চেহারা দেখাচ্ছি না, বিকজ আমি আসলে ওভাবে প্রিপেয়ার হয়ে বসিনি। তো মেইন গ্রুপে হচ্ছে অগোছালো ভাবে চেহারা দেখাতে ইচ্ছাও করে না। সো বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তো যেটা হচ্ছে আজকে আমাদের ডিসকাশন, আমরা হচ্ছে আজকে আর্লি প্রেগনেন্সি নিয়ে কথা বলবো। তো আর্লি প্রেগনেন্সি আসলে অনেক বিশাল একটা টপিক হতে পারে, তো সম্পূর্ণ টপিকটা আজকের ডিসকাশনে হয়তো উঠে আসবে না, তাই আমি ক্যাপশনে নাম দিয়েছি আর্লি প্রেগনেন্সি 1। তো সেশনটা অ্যাকচুয়ালি কাদের জন্য? সেশনটা হচ্ছে কি, যদি আমি এক্সাম ওরিয়েন্টেড বলার চেষ্টা করি, তাহলে হচ্ছে আমি বলবো এই সেশন থেকে এফসিপিএস পার্ট 1, মিড টার্ম, এমআরসি ইউজি যারা দিবে তারা, আবার হচ্ছে গিয়ে ধরেন যারা এফসিপিএস ফাইনাল দিবে, ডিজিও ফাইনাল দিবে, এমসিপিএস ফাইনাল দিবে, কিংবা হচ্ছে যারা ট্রেনিং হিসেবে আছে, প্রত্যেকটা মানুষই উপকৃত হবে, ঠিক আছে। এখান থেকে উপকৃত হবে না এমন কেউ নাই। ইভেন যে হচ্ছে কি শুধুমাত্র জিপি প্র্যাকটিস করে বা এমনিতেই অপশন গাইনি সম্পর্কেও জানতে চায়, পড়তে চায়, শিখতে চায়,
তাদেরও হচ্ছে এখান থেকে সেম ভাবে উপকার হবে। ঠিক আছে, সবার জন্য উপকার হবে। বিকজ আমি এখন যেটা বলবো সেটা একটা ডিসকাশন। আমি আপনাকে এই পরীক্ষায় এভাবে লিখবেন, ওই পরীক্ষায় এভাবে বলবেন, এই টিপস এন্ড টিপস গুলা হচ্ছে আজকে বলবো না। ঠিক আছে, সো আজকের ডিসকাশনটা সবার উপকারে আসবে। আমি একটু জাস্ট বলে দিচ্ছি পড়ার প্যাটার্নটা কেমন হবে। আমি লিখেছি ক্যাপশনে যে MCPS বা DGO অথবা হচ্ছে মিড টার্ম, ঠিক আছে, অপশন গাইনি, ওনাদের কথা স্পেসিফিক্যালি লিখেছি। এখানে সাথে আবার FCPS পার্ট 2 কেও হচ্ছে অ্যাড করা যাবে। ঠিক আছে, MS পার্ট 2 অ্যাড করা যাবে। যাই হোক, বাট আমি অ্যাড করিনি, আমি মেইনলি এটাকে হাইলাইট করেছি। ঠিক আছে, তো আমি হচ্ছে আপনাদেরকে একটা ওভারঅল একটা ডিসকাস করব, যে ডিসকাশন থেকে হচ্ছে আমরা সবাই কিছু নলেজ হচ্ছে নিজের মধ্যে গ্যাদার করব। যে নলেজগুলো আমরা জানি অলরেডি সেগুলাকে হচ্ছে রিকল করব, এবং হচ্ছে গিয়ে আপনাদের থেকেও আমি শিখবো, আমার থেকেও আপনারা শিখবেন, জিনিসটা হবে ভাইস ভার্সা। এরপর হচ্ছে কি যখন ডিসকাশনটা শেষ হবে, ডিসকাশন শেষে হচ্ছে আমাদের মিড টার্ম ব্যাচ আছে, আমাদের DGO MCPS এর ব্যাচ আছে, প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা গ্রুপ আছে। সেই গ্রুপে হচ্ছে গিয়ে এক্সাম ওরিয়েন্টেড করে আলাদাভাবে ডিসকাশন হবে। যেমন হচ্ছে গিয়ে জাস্ট ফর এক্সাম্পল, আমি আজকে আর্লি প্রেগনেন্সি ডিসকাস করলাম। এখন এই আর্লি প্রেগনেন্সির সাথে যে সকল টপিক এখানে কভার হবে, যে চ্যাপ্টারগুলো এখানে কভার হবে, সেই অংশ থেকে কিভাবে রিটেনে প্রশ্ন আসে, কিভাবে হচ্ছে অস্পিতে প্রশ্ন আসে, ঠিক আছে, অথবা কিভাবে হচ্ছে গিয়ে সিঙ্গেল বেস্ট আসে, কিভাবে এসিকিউ আসে, এই জিনিসগুলা নিয়ে যার যার প্রয়োজন অনুযায়ী সেইভাবে আলাদা আলাদা ভাবে যার যার ব্যাচে আলোচনা হবে। ঠিক আছে, ক্লিয়ার করতে পেরেছি? অর্থাৎ ডিসকাশনটা কমন, কিন্তু সেম ডিসকাশন থেকে আপনি একটা পরীক্ষার প্রশ্নের উত্তর কিভাবে সিনথেসিস করবেন, কিভাবে গুছাবেন, কিভাবে লিখবেন, কিভাবে লিখলে হচ্ছে গিয়ে আপনার মার্কস ভালো আসবে, সেই এক্সাম ওরিয়েন্টেড টিপস এন্ড ট্রিক্স এর যে ক্লাস, সেটা হবে যার যার গ্রুপে আলাদা করে। ঠিক আছে, সো আজকে হচ্ছে আর্লি প্রেগনেন্সির আমাদের প্রথম সেশন আমরা নিচ্ছি। তো চলেন আমরা শুরু করি। আরেকটা কথা পাশাপাশি বলি, এর আগে হচ্ছে আমাদের যে ব্যাচগুলা, আমরা অত বেশি ব্যাচ করিও নি। মিড টার্মের আমাদের হচ্ছে আসলে এরকম ব্যাচ কখনো ছিল না। একটা হচ্ছে গিয়ে ব্যাচ ছিল, তাও সেটা ফুলফিলিং ছিল না। আর MCPS এর ব্যাচ আমাদের আগে ছিল, যেটা হচ্ছে মাঝখানে আমি ইচ্ছা করে বন্ধ রেখেছিলাম। আর DGOর ব্যাচ, ফাইনালের ব্যাচ আমাদের এর আগে কখনো ছিল না। ঠিক আছে, সো এখন হচ্ছে গিয়ে তার মানে কি, এই সকল পরীক্ষায় কেউ কি আমাদের থেকে পড়ে উপকার পাননি? অবশ্যই পেয়েছেন। কিভাবে? আমাদের পার্ট 1 এর যে হচ্ছে FCPS পার্ট 1 এর যে ক্লিনিক্যাল ব্যাচটা, সেখানে আমরা অপশন গাইনি দত্তের 78টা চ্যাপ্টার পুরোটাই বই হচ্ছে আমরা সম্পূর্ণ গুছিয়ে পড়িয়ে দিই। তো সেই বই হচ্ছে পড়ে, সেই পড়াগুলা থেকে পড়াশোনা করে বিভিন্ন পরীক্ষায় অনেক আপুরাই অনেক ভালোভাবেই পাশ করেছেন। ঠিক আছে, কিন্তু অফিসিয়ালি সেগুলা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম কোনো ব্যাচের ছিল না। বাট এইবার হচ্ছে গিয়ে আমি প্যাটার্নই চেঞ্জ করছি, বিকজ হচ্ছে আপনি যখন একটা সিনিয়র মানুষ হয়ে গিয়েছেন, আপনি একটা পরীক্ষা দিবেন, আপনি অলরেডি অনেক কিছু জানেন। তা আপনাকে ধরে ধরে এইভাবে এই লিখতে হয়, এইভাবে বি লিখতে হয়, এগুলা বললে এটা আপনার জন্য বোরিং, এবং হচ্ছে গিয়ে দিন শেষে আপনার ভালো লাগবে না, একটা ক্লাসটা অনেক অতিরিক্ত লেন্দি মনে হবে, বিকজ আপনি অনেক কিছু জানেন। আপনাকে এখন সবকিছুকে বলতে হবে এক স্টাইলে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমি মিড টার্ম MCPS DGO কারোর জন্যই হচ্ছে কি চ্যাপ্টার ওয়াইজ দত্ত পড়াবো, বা দত্ত পড়িয়ে হচ্ছে আমি প্রিপারেশন নেওয়াবো, এই প্যাটার্নটাকে হচ্ছে আমি এইবার চেঞ্জ করছি এমন ভাবে যে আমি আপনাদেরকে টপিক ওয়াইজ ধরাবো। কিরকম? আর্লি প্রেগনেন্সি, ঠিক আছে, তারপরে আর্লি প্রেগনেন্সি শেষেই হচ্ছে আমরা সেকেন্ড থার্ড ট্রাইমেস্টার সহ প্রেগনেন্সি, তারপর ওই টাইমটাতে হচ্ছে নর্মাল কি অ্যাবনর্মাল কি হয়, প্রত্যেকটা ডিসঅর্ডার। এরপরে হচ্ছে কি থার্ড ট্রাইমেস্টারের পরে আসে হচ্ছে আমার লেবার রিলেটেড বিষয়টা, বা হলো মানে মোট কথা ডেলিভারি বিষয়, সেটা হতে পারে নর্মাল লেবারের মাধ্যমে কিংবা হচ্ছে কি আপনার সিজারিয়ান সেকশনের মাধ্যমে। ঠিক আছে, তারপরে পিউরিয়াম পিরিয়ডটা, এটাই তো অবস, তাই তো। তারপরে হলো একটা বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চার নিউনেটোলজি রিলেটেড অংশটা। ঠিক আছে, এইভাবে হচ্ছে কি এক একটা টাইম ওয়াইজ ভাগ করে আমি আপনাদের অবসটা পড়াবো। ঠিক একইভাবে গাইনি যে পিউবার্টাল বয়সটা নিয়ে একরকম, মেনোপোজাল বয়স নিয়ে একরকম, ইনফার্টিলিটি নিয়ে একরকম, এইভাবে হচ্ছে গিয়ে বড় বড় হেডিং এর আন্ডারে পুরো বইটাকে পড়াবো। তো এখন হচ্ছে গিয়ে এইভাবে পড়লে উপকার যেটা হবে, পরীক্ষার হলে আপনার প্রশ্ন কোরিলেট করে সিনথেসিস করতে খুবই সুবিধা হবে। হ্যাঁ, কিন্তু যদি হচ্ছে কারো দত্ত বইটা থরলি পড়া না থাকে, তার জন্য হচ্ছে গিয়ে এভাবে ধরতে পারার জন্য হলেও একবার হলেও দত্তটা আপনাকে রিডিং পড়া লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট হয়ে থাকেন, যে আপনি আমাদের সঙ্গে পার্ট 1 ব্যাচে ছিলেন, তাহলে তো আপনার দত্তটা পড়া আছেই, আপনার কোনো কষ্ট হবে না। বা যদি এমন হয়ে থাকে যে আপনি পড়েছিলেন বাট এখন ভুলে গিয়েছেন, অথবা হচ্ছে আপনি আগে কখনো পড়েননি, আপনি আরো একবার থরলি পড়তে চান, তো তার ক্ষেত্রে হচ্ছে আমার পক্ষ থেকে সাজেশন থাকবে, আপনি এই যে হচ্ছে কম্বাইন একটা কোরিলেট করে পড়ার ব্যাচটা তো আছেই,
তার পাশাপাশি আপনি আমাদের যে থরলি দত্ত পড়ার আরো একটা হচ্ছে কি গ্রুপ আছে, সেখানেও পাশাপাশি জয়েন করতে পারেন। তাহলে সুবিধা যেটা হবে যে আপনি যখন চ্যাপ্টার গুলা থরলি পড়তে চাইবেন, একা পড়তে ইচ্ছা না করলে বা একা পড়তে গেলে অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায়, সেই সময়টা হচ্ছে আপনার খুব ভালো করে ইউটিলাইজ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হলো যারা থরলি পড়তে চায় তাদের জন্য আমি পাশাপাশি আরেকটা সাজেশন রাখলাম। আবার কেউ যদি মনে করেন যে না, আমি তো এখন পরীক্ষা দিব না, আমি পরীক্ষা দিব পরে, এখন আমি থরলি পড়ে থাকতে চাই, তাহলে তিনি ওই থরলি পড়ার ব্যাচে জয়েন করতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা, ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট পোর্শনটা অনেক কিছু কোরিলেট করে পড়তে হয়। যেমন হচ্ছে ধরেন ফর এক্সাম্পল, আমি যখন আপনাকে ইনফার্টিলিটি নিয়ে পড়াবো বলবো, তখন কিন্তু হচ্ছে ইনফার্টিলিটির বিভিন্ন রকম সিচুয়েশনে কিভাবে ম্যানেজ করা যেতে পারে এটার একটা ধারণা কিন্তু আমি কোরিলেট করে দিব। তো চ্যাপ্টার ওয়াইজ পড়ানোর ক্ষেত্রে ওই কোরিলেশনটা কিন্তু আসে না, কারণ হচ্ছে ওখানে ওই চ্যাপ্টারের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। তো আশা করি আমি মোটামুটি চেষ্টা করেছি আপনাকে বোঝানোর সিচুয়েশন বা থিমটা আসলে কোথায়। তারপরেও বিভিন্ন রকম প্রশ্ন আপনার মনে উদয় হতেই পারে এবং আপনার পক্ষ থেকেও সাজেশন থাকতে পারে, সেগুলো হচ্ছে আমাদেরকে জানাতে আসলে ভুলবেন না। ঠিক আছে, সো আসেন আমরা শুরু করছি আমাদের কথাবার্তা। সো বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আর্লি প্রেগন্যান্সি 1। ঠিক আছে, আমরা আর্লি প্রেগন্যান্সির 2টা ক্লাস নিব। তো আমি হচ্ছে ফার্স্টে আজকে স্টার্ট করছি। তো এখন হচ্ছে আসি, আমি অবশ্যই কোনো একটা বইকে বেস ধরেই বলবো, না হলে তো হচ্ছে পড়াটা হেফাজত লাগবে। আচ্ছা, নেট একটু ডিস্টার্ব করছিল, তো আমি একটা বইকে বেস করেই তো বলবো, না হলে তো পড়াটা হেফাজত লাগবে, আপনি ধরতে পারবেন না যে কিভাবে পড়বো বা কোথা থেকে পড়বো। তো আমি অবশ্যই দত্তটাকে বেস করেই বলবো, কিন্তু হচ্ছে কি অনেক সময় এক্সট্রা অনেক কথা আমাকে বলতে হবে, যেগুলা হচ্ছে আপনাদেরকে আমি পাশাপাশি জানিয়ে দিব যে আমি কোথা থেকে বলছি। ঠিক আছে, তো আর্লি প্রেগনেন্সি। ঠিক আছে, তো আর্লি প্রেগনেন্সি, এখন একটা কথা একটু বলি, প্রেগনেন্সির আগের সময়টা কি? প্রেগনেন্সির আগের সময়টা হচ্ছে প্রেগনেন্সি নেওয়ার যখন প্ল্যানিং চলে, ওটা কিন্তু অপসের আন্ডারে পড়ে না। শুধু প্রি কনসেপশনাল কাউন্সেলিং কেয়ারটা হচ্ছে কি আমাদের অপস বইয়ে আছে। বাট যদি হচ্ছে এমন হয় যে একটা মানুষের কনসেপ্ট করতে প্রবলেম হচ্ছে, তিনি হচ্ছে পারছেন না বা কোনো একটা অসুবিধা হচ্ছে, সেটা কিন্তু আবার সাবফার্টিলিটি বা ইনফার্টিলিটির হেডিং এর আন্ডারে চলে যায়, ওটা কিন্তু গাইনি। তো আমরা হচ্ছে পড়াটা শুরু করছি এইভাবে, ধরে নিচ্ছে একটা মহিলা আজকে প্রেগনেন্ট হয়েছে, তারপর থেকে তার যে জীবনকাল বা যাত্রাটা শুরু, তার নতুন জীবনের অধ্যায়, এখান থেকেই হবে আমাদের পড়ার যাত্রাটা স্টার্ট। ঠিক আছে, তো এখন হচ্ছে আসি, যখন হচ্ছে একটা মহিলা প্রেগনেন্ট হয়, আর্লি প্রেগনেন্সির মধ্যে সে পড়ে, তাই তো? এখন আর্লি প্রেগনেন্সিতে তাকে হচ্ছে কি কি, তার মধ্যে কি কি চেঞ্জেস আসে বা তার হচ্ছে কি কি কাহিনী হয় না হয়, এগুলাই তো কথা। তো এখন হচ্ছে দেখেন, এই যে অপস বইয়ে একটু হচ্ছে আপনাদেরকে বলি, চ্যাপ্টার 1 যেটা অ্যানাটমি অফ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার এখন মিড টার্ম এমসিপিএস এর ডিজিওতে একেবারে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আর এখন আর লাগবে না। তবে ডিজিওতে হচ্ছে রিটেনে সম্ভবত বেসিক থেকে কিছু প্রশ্ন আসে। আমি ব্যক্তিগতভাবে ডিজিও সম্পর্কে ফাইনাল এক্সামের ডিটেল প্যাটার্ন সম্পর্কে কম জানি, বিকজ আমার কখনো এই পরীক্ষা দেওয়া হয়নি। কিন্তু আমাদের একজন মডারেটর আছে ডক্টর হিমু, যিনি হচ্ছেন খুব অ্যাক্টিভ, প্লাস হচ্ছে আমাদের আরো 3জন হচ্ছেন খুবই ডেডিকেটেড, 3জন হচ্ছেন আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট আছেন যারা ডিজিও পাস করেছেন অলরেডি, তারপরে হচ্ছে আমাদের সাথে হেল্প করতে চান। তো ওনারা হচ্ছে গিয়ে ডিজিও রিটার্নের প্যাটার্ন কেমন হওয়া উচিত, অসপি কেমন হওয়া উচিত, যেহেতু ওনারা পাস করে এসেছেন, এই সকল জিনিস নিয়ে ওনারা আপনাদেরকে হচ্ছে সুন্দর গাইডলাইন দিবে। আর এমসিপিএস এর বিষয়ে আমিও গাইডলাইন দিব। তো অ্যানাটমি অফ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস, এটা হচ্ছে কি আসলে আমি এই মুহূর্তে মানে ডিটেইলে পড়ানোর কোনো প্রয়োজন দেখি না। এটা পার্ট 1 এর সময় বা বেসিকের সময় সবাই পড়ে এসেছে, বাট স্টিল হচ্ছে এখনো যদি কেউ মনে করে থরলি শিখতে চায়, জানতে চায়, সেটা হচ্ছে পরের কথা। ঠিক আছে, তো এখন হচ্ছে আসেন চ্যাপ্টার 2 ফান্ডামেন্টালস অফ রিপ্রোডাকশন। এটা হচ্ছে কিন্তু আর্লি প্রেগনেন্সির মধ্যেই পড়ে, বাট আমরা কিন্তু ক্লিনিক্যাল ওরিয়েন্ট করে পড়াবো। তো রিপ্রোডাকশনের ফান্ডামেন্টালস এটা টোটালি বেসিক পড়া, বাট এটা হচ্ছে কি যখন একটা মহিলা কনসিভ করলো, তার ইউট্রাসের ভিতরে কি সব কাহিনী ঘটতেছে, তাই তো, ওগুলা রিলেটেড জিনিস, ওই জিনিস হচ্ছে আপনার এখন আপাতত এই মুহূর্তে দরকার নাই, রিলেট করে পড়ার সময় চলে আসবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আসেন চ্যাপ্টার 3 প্লাসেন্টা অ্যান্ড ফিটাল মেমব্রেন। এটাও হচ্ছে আর্লি প্রেগনেন্সির মধ্যেই পড়ে, কিন্তু আমি হচ্ছে কি যেটা বলতে যাচ্ছি, এই 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা আর্লি প্রেগনেন্সির মধ্যে পড়ে, কিন্তু আমি স্টার্টিং এ আপনাকে এই বেসিকে যাব না, আমি স্টার্টিং এ আপনাকে প্রেগনেন্সি ডায়াগনোসিসে যাব। ঠিক আছে, যে আপনি একজন অবস্টেট্রিশিয়ান, আপনি বসে আছেন, আপনার কাছে একজন রোগী আসলো কিভাবে প্রেগনেন্ট অবস্থায়, এখন হচ্ছে আপনি তাকে স্টার্টিং থেকে যদি চিন্তা করে পড়ি, পড়াটা খুব ইজি হয়ে যায়। সো এখন তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে গিয়ে পড়াটা হবে ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি আর্লি প্রেগনেন্সির মধ্যে। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে যদি আমি দত্ত থেকে বলি, এটা হয় চ্যাপ্টার 7 এ। তো এখন এই বই হচ্ছে আপনারা
খুব ভালো মতো এই চ্যাপ্টার পারেন আমি ধরে নিচ্ছি। আমি আপনাকে এখন লাইন বাই লাইন এই চ্যাপ্টার অবশ্যই বলবো না, বিকজ আপনাদের জন্য সেটা বোরিং হবে। তবে হ্যাঁ, পার্ট 1 এর ব্যাচে আমি একদম লাইন বাই লাইনই পড়াই। আবারও বলছি, যদি কেউ মনে করে যে তিনি থরলি হচ্ছে গিয়ে ওই পার্ট 1 এর মতো ব্যাচের মতো পড়তে চান, তাকে হচ্ছে আমরা অবশ্যই 2টা ব্যাচে জয়েন করার সুযোগ দিব, সেটা কোনো অসুবিধা না। ঠিক আছে? আচ্ছা, সো চ্যাপ্টার 7 ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি। ঠিক আছে? সো এখন হচ্ছে একটা প্রেগনেন্সি ডিউরেশন আমরা সবাই জানি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা হিসাব করি এলএমপি থেকে। এইখানে হচ্ছে একটা কথা একটু বলে রাখা ভালো, যে এলএমপি থেকে যে আমরা হিসাব করি, এটা কিন্তু ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, এটা আমরা জানি। ঠিক আছে? ফার্স্ট ডে, আমরা কিন্তু লাস্ট ডে কে হিসাব করি না। এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়ে যায় যে আমি এলএমপি থেকে কাউন্ট করতেছি, বাট কেন ফার্স্ট ডে, ওয়াই নট লাস্ট ডে বা সেকেন্ড থার্ড ফোর্থ ডে, কি দোষ করলো? খেয়াল করে দেখবেন, ফার্স্ট ডেটা কিন্তু সবার স্পেসিফিক্যালি মনে থাকে যে ওই দিন থেকেই পিরিয়ডটা স্টার্ট হয়েছিল। অনেকেরই হচ্ছে এই শেষের দিনটা ওয়েনিং হয়ে যায়, মানে কেমন করে একটু একটু করে বন্ধ হয়, যে লাস্ট এক্স্যাক্টলি কবে শেষ হয়েছে সে বলতে পারে না। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে অলওয়েজ আমরা ফার্স্ট ডেটাকেই হচ্ছে ধরবো। ঠিক আছে? তো এই যে হচ্ছে গিয়ে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে যে আমরা হিসাবটা করি, এইটাকে হচ্ছে কিন্তু একটা ফর্মুলা বলা হয় নিগেলস ফর্মুলা, তাই না? এটা আমরা জানি। তো এইটা ছাড়া আর কি কি পদ্ধতি আছে? 10 লুনার মান্থ, 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ, তারপরে আছে 280 ডেজ, আর হচ্ছে 40 উইকস। প্রত্যেকটাই কিন্তু সত্য। এটা হচ্ছে একটু আমাদের প্র্যাকটিক্যালি কাজ করতে করতে তো মুখস্থ হয়েই যায়, এটা আমাদের জানতেও হবে। তো এই যে হচ্ছে কি আমরা এলএমপি থেকে কাউন্ট করে যে এজটা হিসাব করি, সেটাকে আমরা বলি জেস্টেশনাল এজ অথবা মেনস্ট্রুয়াল এজ। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করি। ঠিক আছে? এখন খেয়াল করেন, একটা মানুষের সাইকেল যদি হয়, ধরে নিলাম তার সাইকেলটা হলো 28 ডেজ এর সাইকেল। ডে 1 স্টার্ট হয় কবে? যেদিন হচ্ছে পিরিয়ড শুরু হয়। ঠিক আছে? আর ডে 28 ধরলাম তার এই সাইকেলটা শেষ। এখান থেকে আবার নেক্সট সাইকেলের ডে 1 স্টার্ট, মানে হচ্ছে পরের সাইকেলের মাসিক শুরু হলো। ঠিক আছে? এই হচ্ছে তার সাইকেল, তাই তো? তো ডে 1 2 3 4 এভাবে যায়। তো এক্স্যাক্টলি ডে 14টা যদি 28 দিনের সাইকেল হয়, 14তম দিনে কিন্তু ওভুলেশন হয়, তাই না? আচ্ছা, ওভুলেশন হওয়ার পরে একটা ওভাম 12 থেকে 24 ঘন্টা হচ্ছে সার্ভাইভ করে, 12 ঘন্টাই করে ইউজুয়ালি। ঠিক আছে? তার মানে ওভুলেশন হওয়ার পরে এক্স্যাক্টলি তার জীবনকাল এতটুক সময়ের ভিতরেই কিন্তু তার ফার্টিলাইজেশন হওয়া লাগবে। অর্থাৎ এইটুকুন সময়ের ভিতরেই কিন্তু তিনি অ্যাকচুয়াল কনসেপশনের মধ্যে যায়, তাই না? তাহলে ডে 14 এর মধ্যেই ওভুলেশন যদি সকালে হয়, রাতের মধ্যে কিন্তু ফার্টিলাইজেশন হয়ে যাওয়া উচিত, তাই না? সো আমরা ধরতে পারি এই ডে 14 অ্যাকচুয়ালি কনসেপশনটা হয়। ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে হিসাব। তো এখন দেখেন, যখন আমরা এলএমপি থেকে কাউন্ট করি ডে 1 থেকে, এখানে 7 দিন 2 উইকস থাকে না? এই 2 উইকস কিন্তু পুরাই আজাইরা আমরা কাউন্ট করতেছি। এই 2 উইকসে কিন্তু কোনো জীবনের অস্তিত্ব মহিলার পেটের ভিতরে নাই, বাট হিসাবের সুবিধার জন্য আমরা এই 2 উইকসকে কিন্তু ধরে নিলাম। অ্যাকচুয়াল জীবনের অস্তিত্ব স্টার্ট হয় কিন্তু এখান থেকে, তাই না? সো 3 আর 4 নাম্বার উইক হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে জীবনের অস্তিত্ব সহ উইক। প্রথম 2 সপ্তাহ হচ্ছে আমরা ফাও আনি, তাই না? সো তাহলে বলতে হয় যে এই যে আমি বলতেছি 280 ডেজ হচ্ছে একটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে প্রেগনেন্সির জীবনকাল, তার মধ্যে এই 14 দিন কিন্তু ফাও, তাই না? তো 280 থেকে ফাও 14 দিন বাদ দেন, অ্যাকচুয়ালি জীবনকাল হচ্ছে 266 ডেজ। ঠিক আছে? এই 14 দিন বাদ দিয়ে যে 266 ডেজ আপনি অ্যাকচুয়ালি একেবারে হিসাব করে যদি বের করেন, এইটাকে আমরা বলি ফার্টিলাইজেশন এজ অর ওভুলেটরি এজ। ঠিক আছে? এটা হচ্ছে আমরা গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ানরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করি না, এটা প্র্যাকটিস করে এমব্রায়োলজিস্টরা। সো এই যে নলেজটা, এই নলেজটা আমাদের ইনফার্টিলিটি রিলেটেড পড়াশোনার জন্য খুবই দরকার। যদি হচ্ছে পরীক্ষায় কখনো এমন কোনো সিনারিও থাকে যেটা একটা আইভিএফ প্রেগনেন্সি, তাহলে কিন্তু হচ্ছে আমাদের এই হিসাবটা ওখানে লেগেই যাবে। ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা একটা মজার জিনিস করলাম। এখন হচ্ছে আসলো আমার কাছে, এখন তিনি প্রেগনেন্ট। ঠিক আছে? তো এখন একটা মহিলা ফার্স্ট টাইম কখন আসবে, দেখেন সবসময় মনে রাখবো ফার্স্ট ভিজিটটা অ্যাজ আর্লি এজ পসিবল হবে। কখনোই হচ্ছে সেকেন্ড মিস পিরিয়ডকে হচ্ছে সেটা যেন মিস না করে। অর্থাৎ বলতে চাচ্ছি, যদি হচ্ছে কেউ প্রথমবার পিরিয়ড মিস হয়, প্রেগনেন্সি টেস্ট প্রথম মাসে পজিটিভ আসলো, তার ইমিডিয়েটলি একজন ডক্টরের কাছে চলে যাওয়া উচিত। সর্বোচ্চ সে সেকেন্ড মিস পিরিয়ড পর্যন্ত ওয়েট করতে পারে, এর বেশি তার ওয়েট করা উচিত না। আর যদি হচ্ছে কেউ ভাবে যে এই প্রেগনেন্সিটা সে টার্মিনেট করতে চায়, তাহলে তাকে আরো আর্লিয়ার সময় কিন্তু ডক্টরের কাছে যেতে হবে। ঠিক আছে? তো ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রথম 12 সপ্তাহ, এটা আমরা সবাই জানি। এই সময় হচ্ছে কি কি সিমটম থাকে এটাও আমরা জানি, অ্যামেনোরিয়া, মর্নিং সিকনেস, মিকচুয়েশন ফ্রিকোয়েন্সি, ব্লা ব্লা। একে একে আসি। তো ফার্স্টে হচ্ছে আসি অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া মানে মাসিক বন্ধ থাকা। এখানে একটু রিলেট করে বলে দিই, যখনই হচ্ছে পরীক্ষার সময় আমরা যদি কোনো কেস লিখতে যাই,
বা হচ্ছে মানে বলতে যাই, সেখানে হচ্ছে কি আমরা অনেক সময় সিমটম হিসেবে লিখে অ্যামেনোরিয়া ফর এত উইকস। মনে রাখবেন, যখন একটা মানুষের প্রেগনেন্সি ডায়াগনোজড হয়ে যাবে, যে ধরেন কেউ হচ্ছে আপনার কাছে 20 সপ্তাহে আসলো, আপনি পেট ভর্তি একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, বাচ্চার হার্টবিট শুনতে পাচ্ছেন, তখন কিন্তু তাকে অ্যামেনোরিয়া বলবেন না, তখন তাকে ডিরেক্ট প্রেগনেন্সি বলবেন। বাট যেখানে হচ্ছে আপনার প্রেগনেন্সি একেবারে হচ্ছে এভিডেন্ট না, সেখানে আপনি অ্যামেনোরিয়া বলবেন। ঠিক আছে? সো এখন ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে অ্যামেনোরিয়া নিয়ে আসতেছে। ঠিক আছে, এখন এখানে একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি, অ্যামেনোরিয়া নিয়ে আসলেও অনেকেরই কিন্তু প্রথম 3 মান্থস মানে ফার্স্ট 12 উইকস একটু ব্লিডিং হতে পারে। আচ্ছা, এখন খেয়াল করেন, আমরা প্র্যাকটিক্যালি বহুত মহিলাকেই পাই প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, ব্লিডিং একটু টুকুস টাকুস ব্লিডিং হচ্ছে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা থ্রেটেন্ড অ্যাবর্শন বলি, তাই না? বাট এই ব্লিডিংটা কিন্তু থ্রেটেন্ড অ্যাবর্শনের মতো না। কেন? থ্রেটেন্ড অ্যাবর্শনের ব্লিডিংটা হচ্ছে আপনার সাইক্লিক আকারে হয় না, এটা যখন তখন ইটিস পিটিস ব্লিডিং হয়। বাট হচ্ছে গিয়ে এই স্পেসিফিক একটা ব্লিডিং এর কথা আমরা বলতেছি, যেটাকে বলা হচ্ছে প্লাসেন্টাল সাইন। এটা কিন্তু হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আপনার সাইক্লিক ম্যানারে হয়। ঠিক আছে, ঘটনা যেটা হয় আমাদের হলো যখন ইমপ্লান্টেশন হয়, তখন হচ্ছে ডেসিডুয়াল স্পেসটা আস্তে আস্তে অবলিটারেট হয়। তো ডেসিডুয়া ভেরা আর ডেসিডুয়া ক্যাপসুলারিস সাথে ফিউজ হয়ে যায়। এখানে দেখা যায় এই ফিউশনটা হওয়ার আগে যে ফাঁকা জায়গাটা থাকে, ওইখানে পিরিয়ডের মতো প্রত্যেক মাসে একটু একটু করে ব্লিডিং হয়। ঠিক আছে, অর্থাৎ পিরিয়ডের মতো একটু একটু করে শেডিং হয়। তো এটা হচ্ছে মোটামুটি সাইকেলের যখন পিরিয়ড হওয়ার কথা ওই টাইমের সঙ্গে করেসপন্ড করে। তবে ব্লিডিংটা অ্যামাউন্ট কিন্তু মোটা পিরিয়ডের মতো অনেক বেশি হয় না। তো অনেকেই হচ্ছে প্রথম 3 মাস ভাবে কি এটা তো মাসিকই হচ্ছে, বাট অ্যামাউন্ট কম হচ্ছে, এইভাবে সে যে প্রেগনেন্ট সেটা বুঝতেই পারে না। ঠিক আছে, তো এটাকে আমরা প্লাসেন্টাল সাইন বলি। ওকে, তাহলে এটা কিন্তু কোনো প্যাথোলজি না, দিস ইজ ফিজিওলজি। বাট থ্রেটেন্ড অ্যাবর্শনাল ব্লিডিং কিন্তু প্যাথোলজি। ঠিক আছে, ওকে। সো এই ধরনের সিনারিওতে যদি একটা মিড টার্মের সিঙ্গেল বেস্টের প্রশ্ন দেয়, কিংবা একটা এসে কিউ দেয়, বা একটা হচ্ছে গিয়ে রিটেনে বা এমসিপিএস টিজিওতে হচ্ছে যদি ভাইবাতে জিজ্ঞেস করে, আশা করি আপনাদের অসুবিধা হবে না, ঠুস করে জিজ্ঞেস করলে পুট করে অ্যান্সার করে দিতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আরেকটা ব্যাপার, অনেকে হচ্ছে গিয়ে ল্যাকটেশনাল পিরিয়ড প্রেগনেন্ট হয়ে যায়, বা পিউবার্টির সময় প্রেগনেন্ট হয়। কিরকম? যে পিউবার্টিতে ফার্স্ট পিরিয়ড হওয়ার আগেই সে কনসিভ করে ফেললো, হতে পারে না? পারে। তো এইটা হচ্ছে ইউজুয়ালি হয় না। কেন? বিকজ আমাদের যখন পিউবার্টি হয় প্রথম 2 বছর হচ্ছে গিয়ে পিরিয়ড খুবই ইরেগুলার হয় অনেকেরই, এবং হচ্ছে সাধারণত প্রথম দিকের পিরিয়ডটা অ্যানোভুলার হয়, ব্লিডিং হয় না, মানে সরি ওভুলেশন হয় না। বাট যাদের হলো প্রিকশিয়াস পিউবার্টি থাকে তাদের কিন্তু প্রথম পিরিয়ডটাই ওভুলেশন হতে পারে। ঠিক আছে, সো এটা একটা ব্যাপার। আর ল্যাকটেশনাল বিষয় আমরা জানি যে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া শুনতে যতই মনে হোক যে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করালে বুঝি অনেকদিন ভালোভাবে কন্ট্রাসেপশনের কাজ করবে, বিষয়টা তা না। ঠিক আছে, যদি ইরেগুলার কেউ ব্রেস্ট ফিডিং করায়, যে মিক্স ফিডিং এ রাখছে বা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সক্লুসিভ না, তার তো হচ্ছে গিয়ে 3 সপ্তাহের মধ্যে ওভুলেশন রিটার্ন করতে পারে। আর যে হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে তাও কিন্তু 6 মাস কিন্তু অনেক সময় কভার হয় না, আগে আগে অনেকের হয়ে যেতে পারে। সো এই জন্য হচ্ছে আমরা বলি যে যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এ কেউ থাকে, সে 3rd পোস্টপার্টাম মান্থে কন্ট্রাসেপশন নেওয়া স্টার্ট করবে। আর যদি হচ্ছে কি নন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং না করায় বা ফিডিংই না করায়, সে 3rd পোস্টপার্টাম উইকে হচ্ছে কন্ট্রাসেপশন নেওয়া স্টার্ট করবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখেন, আমি আপনাকে একটু বলি, আমি পাশাপাশি অনেকগুলা কথা বলতেছি, এই কথাগুলা বইয়ের কোনো না কোনো চ্যাপ্টারে আছে, কিন্তু আমি রিলেট করে আপনাকে সহজ করার জন্য বলছি। কেন? যেন হচ্ছে আপনার পড়াটা একই সাথে হয়ে যায়। ঠিক আছে, তো পার্ট 1 ব্যাচে আমি কিন্তু এরকম এক্সট্রা কথা সাথে বলবো না। কেন? বিকজ হচ্ছে গিয়ে তাদের জন্য এগুলো কঠিন, তো তাদের হচ্ছে গিয়ে আমরা এই চ্যাপ্টারটা ইউজুয়ালি খরচ এখন হচ্ছে গিয়ে অনেক চ্যাপ্টার আপনার যখন আমরা মিড টার্ম বা ইয়াম্যাচে পড়াবো, অনেক চ্যাপ্টারে আমরা কথা হয়তো একটু কম বলবো, আবার অনেক চ্যাপ্টারে বেশি বলবো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনি হচ্ছে যে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন ধাপের পড়াটা হচ্ছে চান, সেই অনুযায়ী হচ্ছে আপনাকে ব্যাচ চুজ করতে হবে। আপনার এক্সপেকটেশনের সঙ্গে সবসময় সব ব্যাচ কিন্তু মিলবে না, কিন্তু তখন কিন্তু খামোখাই হচ্ছে গিয়ে ব্যাচকে দোষারোপ করা যাবে না। ঠিক আছে, আচ্ছা। হচ্ছে যদি আপনি বুঝতে না পারেন, বেটার আপনি আমাকেও ইনবক্স করতে পারেন যে আপু আমার জন্য কোন ব্যাচটা ভালো হবে। আর আরেকটা কথা, কেউ কিন্তু ভাববেন না যে 100% ক্লাস হচ্ছে আমি নিব। পার্ট 1 এর যে ব্যাচটা থরলি প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর, ওটাতে আমি 100% আমিই নেই। কেন? বিকজ ওটা হলো গ্রুমিং এর ব্যাচ, একটা মানুষকে বেসিক শেখানোর জন্য। যে হলো তার বেসিক যদি শক্ত হয়, তার হচ্ছে পরবর্তী ভিতটা অবশ্যই মজবুত হবে, মানে ভিত মজবুত হলে তার হচ্ছে পিলারও মজবুত হবে, তাই তো? সো একেবারে গুড়া অবস্থাতে হচ্ছে আমি মনে করি বেসিক শক্ত করার জন্য ওইটাতে আমি ইফোর্ট অনেক বেশি দেই। তবে মিড টার্ম ডিজিও এমসিপিএস যারা দিবে, তারা অলরেডি পার্ট 1 বা ওই বয়সটা পার করে এসেছে, ওই সিচুয়েশনটা বা ওই
স্টেজটা। তো তাদের হচ্ছে গিয়ে অনেক ক্লাসই হচ্ছে, এই জন্য আমি নিব না, হয়তো আরো অনেক অন্যান্য অনেক আপুরাও সাথে নিবে, এবং অবশ্যই হচ্ছে তারা অনেকেই হচ্ছে অনেক ভালো ক্লাস নেয়, আমার চাইতেও ভালো ক্লাস নেয়, এরকম মানুষও আছে। ওকে, সো নেক্সট হচ্ছে আসি মর্নিং সিকনেস। আমরা সবাই জানি ফার্স্ট ট্রাইমেস্টারে মর্নিং সিকনেস অ্যাপিয়ার করে। তো এই পোর্শনটা আমি এখান থেকে অত বিস্তারিত বলবো না, বিকজ এটা হচ্ছে একটা ফুল আলাদা চ্যাপ্টার আছে, নশিয়া ভমিটিং অফ প্রেগনেন্সি, তাই না? আচ্ছা, তো এরপরে হচ্ছে আসেন মিকচুয়েশন ফ্রিকোয়েন্সি অনেকের অ্যাপিয়ার করে। তো মিকচুয়েশন আমি হচ্ছে শুধু ফার্স্ট ট্রাইমেস্টার নিয়ে আজকে বলবো, ঠিক আছে? ফার্স্ট ট্রাইমেস্টার নিয়ে বলবো, মানে স্টার্টিং, জীবনটা স্টার্ট হলো। ওকে, সেকেন্ড থার্ডে কিন্তু আমি যাচ্ছি না। তো আজকে এই চ্যাপ্টার কিন্তু পুরোটা শেষ হবে না, বিকজ ফার্স্ট ট্রাইমেস্টার ওরিয়েন্টেড অংশটাই কিন্তু আমি আজকে বলবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে আসেন, এই সময় কিন্তু মিকচুয়েশন ফ্রিকোয়েন্সি আসে, এবং এটা খুবই প্রবলেমেটিক একটা কমপ্লেইন হয়, বিকজ হচ্ছে এই সময় যে অ্যানাটমিক্যাল একটা চেঞ্জ হয়। কিরকম? এই হচ্ছে কি ইউটেরাস, সামনে থেকে ব্লাডার, পিছনে রেকটাম, ঠিক আছে? তো ইউটেরাসটা কিন্তু এরকম স্ট্রেট থাকে না, সে হচ্ছে একটু এরকম শুয়ে থাকে। এই যে শুয়ে থাকার পজিশনটাকে আমরা বলি অ্যান্টিভার্সন। তো যখন হচ্ছে ইউটেরাসের ভিতরে একটা এমব্রায়ো ঢুকতেছে, এটা একটু ভারী হয়ে যাচ্ছে না, তো ভারী সে নুয়ে ব্লাডারের উপরে আরো শুয়ে পড়ে, তখন হচ্ছে ব্লাডার বিরক্ত হয়, তাই হচ্ছে গিয়ে দেখা যায় বারে বারে পিছু পায়। তো এই ঘটনা ঘটে 8 to 12 উইকস এর দিকে। তাহলে বাল্কি ইউটেরাসের ফান্ডাসটা, এই বাল্কি ইউটেরাসটা স্পেশালি হলো ব্লাডার ফান্ডাসের উপরে গিয়ে ধাক্কা দেয়, এটাকে আমরা বলি এক্সাজার্টেড অ্যান্টিভার্টেড পজিশন। এই কারণে অনেক বেশি শিশু পায়। আরেকটা হচ্ছে ব্লাডার মিউকোজা প্রেগনেন্সির কারণে কনজেশন হয়। এরপরে হচ্ছে এছাড়াও মায়ের অসমো রেগুলেশনে চেঞ্জ হয়, মায়ের হচ্ছে গিয়ে ফিজিওলজিক্যালি এমন একটা চেঞ্জ হয়, তারা খুব বেশি পিপাসা পায়, অনেক পিপাসা পেলে অনেক বেশি শিশুও পাবে। এই সকল কারণে মিকচুয়েশন ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়ে, ঠিক আছে? এখন 12 উইকস পর্যন্তই হয়, 12 উইকস এর পরে কিন্তু এটা আবার রিকভার হয়ে যায়। কেন? রিজলিউশন হয়ে যায়, বিকজ যখন হচ্ছে গিয়ে বাচ্চাটা আরো বড় হয়ে যায়, সেই ইউটেরাসটাকে আস্তে আস্তে স্ট্রেট করে ফেলে, ঠিক আছে? সো ইউটেরাসের হলো পজিশনটা এক্সাজার্টেড অ্যান্টিভার্টেড থেকে স্ট্রেটেন্ড হওয়া স্টার্ট করে আফটার 12 উইকস, তখন হলো সিমটমটা ডিসঅ্যাপিয়ার করে। বাট আবার যখন থার্ড ট্রাইমেস্টারে আসবে না, তখন প্রেজেন্টিং পার্ট যখন ভিতরে এঙ্গেজ হয়ে যাবে, তখন কিন্তু আবার এই ফ্রিকোয়েন্সি অফ মিকচুয়েশনটা রিঅ্যাপিয়ার করে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন ব্রেস্ট ডিসকমফোর্ট। ব্রেস্ট ডিসকমফোর্ট হচ্ছে ব্রেস্টের মধ্যে একটু করে হচ্ছে কেমন একটা অদ্ভুত সেন্সেশন, মনে হবে যে পিন দিয়ে কেউ খোঁচা দিচ্ছে। এটা হচ্ছে গিয়ে খুব আর্লি 6 to 8 উইকসে আসে, এবং এটা প্রাইমারিতেই বেশি ভালো বোঝা যায়, মাল্টির ক্ষেত্রে এটা তো ভালো বোঝা যায় না। আর আরেকটা হচ্ছে খুবই কমন একটা সিমটম, সেটা হলো ফ্যাটিক। এটা যদিও সবাই ধরতে পারে না, বাট হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা সিমটম। এবং মনে রাখবেন এই ফ্যাটিকের সাথে রিলেটেড হচ্ছে গিয়ে আমার এইচসিজি হরমোন। যখন এইচসিজি হরমোন বেশি থাকে, ফ্যাটিকও বেশি হয়। সো মোলার প্রেগনেন্সি বা মাল্টিপল প্রেগনেন্সিতে ফ্যাটিকও কিন্তু অনেক বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা, এগুলা হলো পেশেন্টের সিমটম। আমি যখন চেক করতে যাব, এক্সামিন করে আমি যা পাবো সেটা হবে আমার সাইন। তো এখন হচ্ছে গিয়ে আসলে এক্সামিন করে ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা তো আল্ট্রাসাউন্ড করেই বুঝে যাই, প্রেগনেন্সি টেস্ট করেই বুঝে যাই, আমরা তো আসলে বডি ধরে এক্সামিন করতে যাই না, বাট তারপরও পরীক্ষার জন্য আমাদের জানতে হয়। সো ব্রেস্ট এক্সামিনেশন একটা হতে পারে। তো ব্রেস্ট হচ্ছে গিয়ে আসলে প্রাইমারিতে ভালো বোঝা যায়, মাল্টির ক্ষেত্রে অত ভালো বোঝা যায় না, বিকজ মাল্টিতে সে অলরেডি হচ্ছে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর একটা হিস্ট্রি আছে, তার ব্রেস্টটা লুজ থাকে, অনেক বেশি ল্যাক্স থাকে, এবং হচ্ছে তার অলরেডি হচ্ছে চেঞ্জের একটা হিস্ট্রি থাকে, সো অত বেশি বোঝা যায় না। তো ব্রেস্ট চেঞ্জ তো আমরা বললামই, প্রিকিং সেন্সেশন পাওয়া যায়, এবং দেখলেও বোঝা যায় 6 to 8 উইকসেই। দেখা যায় হচ্ছে ব্রেস্টের সাইজটাও বড় হয়, এবং হচ্ছে স্কিনের উপরে ডেলিকেট কিছু পাতলা পাতলা ভেইন খুব প্রমিনেন্টলি চোখে পড়ে। ফার্স্ট ট্রাইমেস্টারে এর চেয়ে বেশি খুব একটা হয় না। আর নিপল আর অ্যাডিওলাটা হচ্ছে একটু সাইজে বড় হয়, আরো ডার্কেন্ড হয়, বাট এটা সেকেন্ড ট্রাইমেস্টারে বেশি হয়, ফার্স্ট ট্রাইমেস্টারে অত বেশি বোঝা যায় না, ঠিক আছে? আর ফার্স্ট ট্রাইমেস্টারের শেষের দিকে অনেক সময় যদি হচ্ছে কেউ প্রেস করে, তখন হচ্ছে গিয়ে খুব চাপাচাপি করলে, এক্সপ্রেস করলে ঠিক একটা ইয়েলোইশ সিক্রেশন আসে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোলোস্ট্রাম, বাট এটা আরো এভিডেন্ট হয় কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে, ঠিক আছে? আর ফার্স্ট ট্রাইমেস্টারে এত ছোট্ট ইউটেরাস কিন্তু পেটে হাত দিয়ে বোঝা যায় না। 12 উইকসে শুকনা পটকা মহিলা হলে জাস্ট সুপ্রাপিউবিক একটা বাল্জ পাওয়া যায়, বাট মোটামুটি আমার মতো মুটকি ভাটকি হলে কিন্তু পাওয়া যাবে না, ঠিক আছে? আর ফার্স্ট ট্রাইমেস্টারে পেলভিক কিছু চেঞ্জ আসে। এগুলা হচ্ছে আগে হয়তো একটা সময় খুব বেশি দেখা হতো, প্র্যাকটিক্যালি এখন আমরা এগুলো কেউই দেখি না, তারপরে পরীক্ষার জন্য একটু জেনে রাখা ভালো। তো পেলভিক চেঞ্জে হচ্ছে নামগুলো একটু, এগুলো পার্ট 1 এর মেইন পড়ে, এই সময় তো বেশি লাগে না, তারপরে জাস্ট একটু করে বলি। জ্যাকুমার সাইন, চ্যাডউইক সাইন, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার কি সাইন? এটা হলো ভ্যাজাইনাল ওয়ালে একটু নীলচে নীলচে একটা ছোপ ছোপ আসে, ভেস্টিবিউল, ঠিক আছে? ভেস্টিবিউলে আসে আর অ্যান্টিভাজিনাল ওয়ালে, এটা হলো 8 উইকে।
ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকটা আছে ওসিয়ান্ডার সাইন, এটা হলো ইউট্রাইন আর্টারি পালসেশনটা ধুমধুমানি পাওয়া যায় ল্যাটারাল ফর্নিক্স দিয়ে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি সার্ভিক্সে গুডু গুডু কুটু কুটু তুলতুলা হয়ে যায়, এটা হলো গুডেল সাইন, এটা 6 উইকসে পাই আমরা। তারপর ইউট্রাইন সাইজে হচ্ছে কি, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে 6 উইকে সে একটা মুরগির ডিমের মতো, 8 উইকে ক্রিকেট বল, 12 উইকে বাচ্চার মাথার মতো। আর হচ্ছে নন প্রেগনেন্ট ইউট্রাস কিন্তু আমরা জানি পেয়ারার মতো, নাশপাতির মতো পাইনিফর্ম শেপ, বাট প্রেগনেন্ট ইউট্রাস কিন্তু ওই শেপটা মেনটেন করে না, ঠিক আছে। 12 সপ্তাহে সে গ্লোবিউলার হয়ে যায় এবং আরো বড় হতে হতে তার শেপ চেঞ্জ হয়, ঠিক আছে। আর যদি হচ্ছে এমন হয় যে ইউট্রাসের ল্যাটারাল সাইডে প্লাসেন্টা ইমপ্লান্টেশন, তাহলে এই জায়গাটা একটু বেশি বড় হয় ইনিশিয়ালি, তখন হচ্ছে এই অ্যাসিমেট্রিক্যাল একটা এনলার্জমেন্ট থাকে, এটাকে আমরা পিসকিক সাইন বলি, ঠিক আছে। আর প্রেগনেন্ট ইউট্রাস যদি আপনি টাচ করেন, এটা কিন্তু সফট এন্ড ইলাস্টিক হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা যে প্রেগনেন্ট ইউট্রাসের ফিলটা তোমার কেমন, ঠিক আছে। আর আরো দুইটা সাইন হলো হেগার আর পামার, ঠিক আছে। হেগার সাইন আর পামার সাইনটা কি? আচ্ছা, পামার সাইনটা আগে বলি। ইউট্রাসকে যদি আমরা বাই ম্যানুয়ালি, এক হাত ভ্যাজাইনাতে আরেক হাত পেটের উপর দিয়ে যদি 2 হাতে চাপাচাপি করি, তখন ইউট্রাসে এক ধরনের কন্ট্রাকশন হচ্ছে আসে, রেগুলার আর রিদমিক একটা কন্ট্রাকশন, এটাকে আমরা বলি পামার সাইন, মানে 2 হাতের তালুতে ইউট্রাসকে আমি চাপাচাপি করছি। আর হেগার সাইন হচ্ছে আপনি একটা ইউট্রাসের কথা চিন্তা করেন, এই যে হচ্ছে আমরা সাধারণত জানি ফান্ডাসে হচ্ছে এখানে ইমপ্লান্টেশন হয়, স্টার্টিং এ হচ্ছে প্রোডাক্টটা এখানেই থাকে, নিচে কিন্তু কিছুই থাকে না। সো এই জায়গাটা মোটা, এই জায়গাটা একদম পাতলা। তো এখন দেখা যায় প্রেগনেন্ট ইউটেরাসে যদি হচ্ছে আপনি আপার আর লোয়ার সেগমেন্ট, মানে সেগমেন্ট তো এখন হচ্ছে না, আপার পার্টে গ্রোয়িং ফেটাস থাকে, লোয়ার পার্টে কিছুই থাকে না, বাট খুবই তুলতুলা থাকে, তখন এরকম চাপ দিলে খুব সুন্দর করে বোঝা যায় যে দুইটার একটা ডিফারেন্স হচ্ছে পাওয়া যায়। তো এটাকেই হচ্ছে আমরা বলি হেগার সাইন, ঠিক আছে। এগুলো আপনাকে পরীক্ষায় কেউ করে দেখাতে বলবে না, আমার জানা মতে কখনো এগুলো জিজ্ঞেস করে না, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি প্রেগনেন্সি টেস্ট, এটা নিয়ে একটু পড়ি, এটা কিন্তু রিটেনে অনেক সময় আসে। যাই হোক, আমি এখন এক্সাম ওরিয়েন্টেড কথা বলবো না, আবারও বলছি, বিকজ মিড টার্মে কিন্তু আসে না, এমসি বেস্ট ডিজিওতে আসে। মিড টার্মে আসলে সিঙ্গেল বেস্ট আকারে আসতে পারে বা এসিকিউর কোনো চিপা চাপাতে হতে পারে। সো আগে ডিসকাশনটা শুনি, এক্সাম ওরিয়েন্ট করে কিভাবে কোন চ্যাপ্টার থেকে কিরকম প্রশ্ন আসে সেই অনুযায়ী আপনাদের যার যার ব্যাচে বলে দিয়ে আপনাদেরকে হোমওয়ার্কও দেওয়া হবে, সেই টাস্কগুলো করে করে আপনারা প্রিপারেশন সুন্দর করে নিয়ে ফেলবেন। আচ্ছা, তো এখন হলো প্রেগনেন্সি টেস্ট যেটা আমরা করি, এটা এক ধরনের ইমিউনোলজিক্যাল টেস্ট। আমাদের উদ্দেশ্য থাকে আমাদের এইচসিজি হরমোনটা ডিটেক্ট করা, এবং এটা হচ্ছে আমরা ইউরিনেও করতে পারি, ব্লাডেও করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো ব্লাডে আমরা সেরামে কিন্তু করি। তো এখানে হচ্ছে পুরানো বই, এটা কিন্তু 10th এডিশন বই পড়াচ্ছি আমি, লেটেস্টটা 9th এডিশন বই, এখানে আরো অনেকগুলা হচ্ছে কি টেস্টের কথা ছিল, পুরাতন এডিশনে ছিল বাট নতুন এডিশনে নাই, তাই আমি ওটা কিন্তু বলছি না, ঠিক আছে। আচ্ছা, তো এখন এলাইজা হচ্ছে কি সবচেয়ে বেশি সেন্সিটিভ আর স্পেসিফিক টেস্ট। আর এলাইজা করে হচ্ছে আমরা খুব আর্লি হচ্ছে এইচসিজি ডিটেক্ট করতে পারি, খুবই কম পরিমাণ এইচসিজি ডিটেক্ট করতে পারে, আপ টু 1 to 2 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল ডিটেক্ট করে ফেলে, এবং খুবই আর্লিয়েস্ট সেটা হচ্ছে গিয়ে পিরিয়ড, মানে আপনার মিসড পিরিয়ড হওয়ার আগে। মনে করেন একটা মানুষ প্রেগনেন্সি টেস্ট কখন করে? পিরিয়ড মিস হওয়ার পরেই তো, বাট এইচসিজি কিন্তু আগেই বাড়া স্টার্ট করে। এইচসিজি কোথেকে আসে? সেন্সাইটিভ ট্রাফোগ্লাস থেকে আসে। তো এই এইচসিজি যখন আসা শুরু করে তখনই হচ্ছে গিয়ে সুন্দর করে ডিটেক্ট করে ফেলা যায়, তাহলে মিস পিরিয়ড হওয়ার আরো 5 দিন আগেই কিন্তু ডিটেক্ট করা যায়, তার মানে খুবই আর্লি, তাই না? আচ্ছা, তো এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা কিন্তু টেস্ট করতে দেই বলি হচ্ছে বিটা এসসিজি, তাই না? তার মানে বিটা কি? বিটা হচ্ছে একটা সাব ইউনিট, তো এরকম আলফা সাব ইউনিটও কিন্তু একটা আছে, বাট আলফাটাকে আমরা কোন রকম টেস্টিং পারপাজে ব্যবহার করি না, আমরা বিটাকে ব্যবহার করি, ঠিক আছে। কেন? বিকজ আমি সবসময় বলি বিটা হচ্ছে বউ, ইউনিক, ঠিক আছে। আর আলফা হচ্ছে বউয়ের বান্ধবীরা, সবাই বিয়ে বাড়িতে সেজে যায়, সবাইকে সুন্দর লাগে, বাট বউ কিন্তু ইউনিক থাকে। বিটা হচ্ছে ইউনিক, ওর মতো কেউ নাই, সো আমরা ওকে দেখি। কিন্তু আলফা টেস্ট করলে ভেজাল যেটা হয়, ওর সাথে সিমিলারিটিস আছে এলএইচ, এফএসএইচ, টিএসএইচ। দেখেন এই 2-3টাই হলো অ্যান্টিরিয়র পিটুইটারি হরমোন, ওদের একটা সিমিলারিটিস থাকে, সো অনেক সময় ভুলভাল এদিক সেদিক রিপোর্ট আসে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা বিটা এসসিজি করেই কিন্তু সকল ইনভেস্টিগেশনস গুলা করি, ঠিক আছে। তো এখন একটা ইম্পর্টেন্ট কথা, এইচসিজি পজিটিভ, ঠিক আছে, আসলো, তার মানে কি সে প্রেগনেন্ট? নো, ফলস পজিটিভ এইচসিজিও কিন্তু হতে পারে। কেমন? ইনফার্টিলিটি ট্রিটমেন্টে আমরা কিন্তু অনেক সময় এইচসিজি ইনজেকশন দেই, তো ইনজেকশন দেওয়ার পরে টেস্ট করলে কিন্তু বেশি আসবে। তারপর অনেক সময় ফিজিওলজিক্যাল হচ্ছে এই সকল জিনিস বেশি থাকার কারণে পিটুইটারি এইচসিজি বেশি থাকে, ঠিক আছে। তারপরে বডিতে অনেক সময় এইচসিজি প্রডিউসিং টিউমার থাকতে পারে, যেমন ওভারিয়ান টিউমার, লাং ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, জিআই ট্র্যাক্ট ক্যান্সার, স্পেসিফিক্যালি এই সকলের ক্ষেত্রে এইচসিজি বেশি আসতে পারে। তারপরে এইচসিজি বডি থেকে ক্লিয়ার হয় কিন্তু কিডনি দিয়ে, কিডনি ফেলিয়ার থাকলে কিন্তু ক্লিয়ারেন্স হবে না, তখনও কিন্তু এইচসিজি বেশি আসতে পারে, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে
ফলস পজিটিভ মানে কেসেস উইথ পজিটিভ প্রেগনেন্সি টেস্ট বাট উইদাউট প্রেগনেন্সি, ঠিক আছে। আর এইচসিজি টেস্ট করে শুধুমাত্র আমরা প্রেগনেন্সি ডিটেক্ট করি তা না, আমরা পাশাপাশি হচ্ছে একটোপিক প্রেগনেন্সি ডায়াগনোসিস করা, মনিটরিং করা, আইভিএফ প্রেগনেন্সি মনিটর করা, এমব্রায়ো ট্রান্সফারের টাইমিং সেট করা, মোলার প্রেগনেন্সি বা কোরিওকার্সিনোমা ফলো আপ করা, এগুলো সবকিছুই ক্ষেত্রে এইচসিজি কিন্তু লাগে, ঠিক আছে। আর এইচসিজি টেস্টের কিছু লিমিটেশন আছে, যে যদি হচ্ছে ওখানে হিমোগ্লোবিন, অ্যালবুমিন, এলএইচ বা কারো ইমিউনোলজিক্যাল ডিজিজ থাকে, তখন যেহেতু এটা ইমিউনোলজিক্যাল টেস্ট তাই রিপোর্ট কিন্তু উল্টাপাল্টা আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে হচ্ছে দেখেন এই হলো বক্সে দেওয়া আছে সুন্দর, যাই হোক। তো এখন হচ্ছে দেখেন অস্পিতে যদি এখন আপনাকে একটা প্রেগনেন্সি টেস্টের স্ট্রিপ দিয়ে এই ধরনের টেস্ট থেকে খুচুর খাচুর প্রশ্ন করতেই কিন্তু পারে, অসম্ভব কিছু না, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আসি, তাহলে আমরা টেস্টের কথা বললাম, এখন আরেকটা ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার টিভিএস করতে পারলে বেস্ট। টিভিএস করে হচ্ছে যদি আপনি আর্লি ট্রাইমেস্টারে হচ্ছে দেখে নিতে পারেন, তাহলে এর চেয়ে ভালো আর কোনো সুযোগ মানে অপশন কিন্তু আর নাই, ঠিক আছে। তো টিভিএস করলে আমরা কি দেখবো, আমরা আশা করব 4 উইকসে হচ্ছে আমরা কোরিওনিক স্যাক পাবো আর কোরিওডেসিডুয়াল থিকনেস, 5 উইকসে জেস্টেশনাল স্যাক, 5.5 ইয়ক স্যাক, 6 ফিটাল পোল কার্ডিয়াক অ্যাক্টিভিটি, 7 হচ্ছে গিয়ে লোয়ার লিম্বার্ড মিডগার্ড হার্নিয়েশন, 8 আপার লিম্বার্ড স্টমাক, আর 9 স্পাইন কোরয়েড প্লেক্সাস। আর কোন সময় ক্রাউন রামলেন্ট কত থাকে দেখলাম। এখন এই বক্স থেকে আমাদের অনেক রকম হচ্ছে জিনিস আপনি হচ্ছে সুন্দর করে অ্যান্সার করতে পারবেন। কিরকম, সিঙ্গেল বেস্টে মিড টার্মে তো হবেই, আর এছাড়াও যদি হচ্ছে আমি আপনাকে এখন একটা প্রশ্ন করলাম যে হচ্ছে একটা পেশেন্ট আসলো, আপনি আল্ট্রাসাউন্ডে দেখলেন, তার হিসাব অনুযায়ী আপনি দেখলেন যে তার হলো 7 উইকস হয়, বাট টিভিএস করে তার কোনো ফিটাল পোল কার্ডিয়াক অ্যাক্টিভিটি নাই, এখন আপনি পেশেন্টকে কিভাবে ম্যানেজ করবেন, বুঝতে পারছেন। দেখেন তাহলে ওখানে আপনি কিন্তু লিখতেই পারেন যে আমাদের কিন্তু 6 উইকসে ফিটাল পোল আর কার্ডিয়াক অ্যাক্টিভিটি চলে আসার কথা, ঠিক আছে, বাট আপনি কিন্তু পেলেন না, এখন আপনি কিভাবে ফার্দার ম্যানেজমেন্টটা করবেন, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে এবং অ্যান্সার করতে হয়। তো এগুলা হচ্ছে আমরা আস্তে আস্তে আগাচ্ছি, এগুলো চলে আসবে, ঠিক আছে। সো এখন হচ্ছে কি আমরা জানলাম নর্মাল জিনিসটা কেমন থাকে। আবার ধরেন অস্পিতেও কিন্তু এরকম থাকতে পারে, ধরেন অস্পিতে এরকম হচ্ছে গিয়ে ছবি কিন্তু দেয়, যে ছবিটা হচ্ছে গিয়ে আপনার এরকম দেয়া থাকবে, আপনার ডিটেক্ট করতে হবে। তারপরে হয়তো অস্পিতে এখানে ছবির পাশে একটু একটু করে লিখেও দিবে যে কোনটা সিআরএল কত বা কি, তখন প্রশ্নগুলো আপনাকে অ্যান্সার করতে হয়। তখন জিনিসটা হচ্ছে খুব কঠিন কিছু কিন্তু আসলে আসে না, আসে সহজেই, কিন্তু আমরাই হচ্ছে ভয় পেয়ে ভুল করি, ঠিক আছে। আচ্ছা, তো ইন্ট্রারেসিডুয়াল জেস্টেশনাল স্যাক হচ্ছে আইডেন্টিফাই করা যায় খুবই আর্লি, 29 থেকে 35 ডেজ এর মধ্যে, ঠিক আছে। আর আরেকটা জিনিস, এই পড়াটা এই লেখাটা কাছাকাছি, ঠিক আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, আপনি হচ্ছেন ফিটাল হার্ট কার্ডিয়াক অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন 6 উইকসে, কিন্তু ওই সময় কিন্তু আপনি ডপলারে কিন্তু শুনতে পাবেন না। ডপলারে যদি আপনি, যেটা আমরা হ্যান্ড হেল্ড ডপলার ইউজ করি, সেখানে শুনতে হলে 10th উইকের বা তার পরে শোনা যায়, এর আগে কিন্তু শোনা যায় না, ঠিক আছে। আর নর্মাল স্টেথো যেটা আমরা শুনি এটা আরো পরে, 10th উইকে তো হচ্ছে কি খুঁজেই পাওয়া যাবে না ইউটেরাস, ঠিক আছে। তো দেখেন আর্লি প্রেগনেন্সিতে ডায়াগনোসিসের বিষয়পাতি আমরা পড়লাম, তাহলে আলহামদুলিল্লাহ জানলাম। এখন হচ্ছে একটু আমাদের আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে সাথে রিলেট করে পড়ে ফেলতে হবে, একসাথে বলি। তো এখন আসেন এই যে আর্লি প্রেগনেন্সি, ঠিক আছে, খুবই ভালো। তো এই সময় হচ্ছে গিয়ে একটু আগে বললাম যে মর্নিং সিকনেস নিয়ে হচ্ছে ওরা খুব প্রেজেন্ট করে। তো মর্নিং সিকনেসটা নিয়ে প্রেজেন্ট করে বলতে তার মানে ওই জিনিসটা আমাদের একটু পড়ে ফেলতে হবে। তাহলে সেটা হচ্ছে চ্যাপ্টার 15। চ্যাপ্টার 15 হচ্ছে কি নশিয়া অ্যান্ড ভমিটিং ইন প্রেগনেন্সি। এখন একটা ইম্পর্টেন্ট কথা বলি, আরসিওজির কিন্তু 2024-এ নশিয়া ভমিটিং ইন প্রেগনেন্সির নতুন একটা গাইডলাইন আসছে, এবং সেখানে কিন্তু এই বইয়ের যে কন্টেন্ট লেখা আছে এখান থেকে কিছু ভিন্ন কথাবার্তা আছে, কিন্তু ভিন্ন কথাবার্তা আপনার আপাতত পরীক্ষায় লাগবে না। কেন? বিকজ এত রিসেন্ট জিনিসপত্র পরীক্ষাতে আপনার কাছ থেকে কেউ এক্সপেক্ট করবে না যে আপনাকে জানতে হবে, পারতে হবে, বাট আপনার জানার জন্য এবং যারা এমআরসিওজি পার্ট 2 সামনে দেওয়ার প্ল্যান করছেন তাদের জন্য তো ওগুলা জানা ম্যান্ডাটরি। তো এখন হচ্ছে ওগুলা আর চেঞ্জটা কি আসলো বা কি কি হলো, ডিফারেন্স আছে এগুলোর সাথে, এইভাবে হচ্ছে আসলে গুছায় কিছু সেশন আমার পার্সোনালি নেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। যদি হচ্ছে আপনারা চান তো আমি নিব, তো সেটা পরেরটা পরে, তা আপাতত আমরা বইয়ের থেকেই পড়ে ফেলি। তো এখন আসেন নশিয়া ভমিটিং ইন প্রেগনেন্সি। এখান থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসার অনেক অনেক সম্ভাবনা থাকে। তো নশিয়া ভমিটিং ইন প্রেগনেন্সিকে শর্টকাটে হচ্ছে এনভিপি এভাবেও কিন্তু আমরা লিখি, ঠিক আছে। তো এখন নশিয়া ভমিটিং হলো মানেই যে এটা প্যাথোলজি তা কিন্তু না, এটা নর্মাল প্রেগনেন্সিতেও কিন্তু হয়। তো এই যে দেখেন এখানে একটা বক্সে সুন্দর করে দেয়া আছে রিলেটেড টু প্রেগনেন্সি
প্রেগনেন্সি, এটা আর্লি প্রেগনেন্সিতে আর লেট প্রেগনেন্সিতে। তো আর্লি প্রেগনেন্সিতে সিম্পল বমি হতেই পারে, এটাকে আমরা সিম্পল ভমিটিং বা মর্নিং সিকনেস বলি, এমএসএস গ্র্যাভিডারাম বলি। আর যেটা হলো খারাপ, যেটা কিনা পেশেন্টের একেবারে জান প্রাণ হারায় দেয়, সেটা হলো হাইপারএমএসএস গ্র্যাভিডারাম, যেটাকে আমরা পারনিশাস ভমিটিংও কিন্তু বলি। ঠিক আছে, এই সিনোনিম গুলা ইম্পর্টেন্ট। আর প্রেগনেন্সি ছাড়াও আবার মেডিকেল, সার্জিক্যাল বা গাইনোকোলজিক্যাল কজেও কিন্তু সেম হচ্ছে বমি হতে পারে। তো এই বক্সটা আমরা দেখবো। এখন হচ্ছে একটু রিলেট করে বলি। ধরি হচ্ছে আমাকে একটা প্রশ্ন দেওয়া হলো নশিয়া ভমিটিং ইন প্রেগনেন্সি নিয়ে আমাকে লিখতে হচ্ছে, ঠিক আছে। সেখানে আমাকে ইভালুয়েশন তো লাগবেই। তো এখন নশিয়া ভমিটিং নিয়ে আসলো প্রেগনেন্সিতে, তাই আমি সরাসরি হাইপারমেসিসে চলে গেলাম। মার্কসও কিন্তু আমি অর্ধেক পাবো। কেন? বিকজ আমাকে এই কজগুলো ইভালুয়েট করতে হবে না? অবশ্যই করতে হবে। এই কজ ইভালুয়েশন কিন্তু আপনার এখানে লেখা নেই, তা আমি আপনাকে অল্প অল্প করে একটু বলে দিই। ঠিক আছে, যেমন ধরেন ইন্টেস্টাইনাল ইনফেস্টেশন। ঠিক আছে, তো এখন জাস্ট ফর এক্সাম্পল আপনি যদি সবগুলা আসলে একটা একটা করে ইভালুয়েশন না হলেও অন্তত 3-4টা লিখেন, এত লেখার সময় আপনি পাবেন না। তো দেখেন, যদি হচ্ছে ইউটিআই হয়, ইউটিআই এর কারণে তার বমি, তাহলে কিন্তু পেশেন্টের জ্বর থাকবে এবং হচ্ছে হাই গ্রেড ফিভার উইথ চিলস এন্ড রাইগর হবে, এবং ফ্ল্যাঙ্কেও পেইন হতে পারে, ডিসইউরিয়া থাকতে পারে, সুপ্রাপিবিক পেইন থাকতে পারে। ঠিক আছে, এই হচ্ছে কি এক্সট্রা কিছু ফিচার্স থাকবে, তাই না? এরপরে হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হলে তার মানে তার হচ্ছে এপিগ্যাস্ট্রিক পেইন, তারপরে হচ্ছে গিয়ে সাথে অ্যানোরেক্সিয়া, এই ধরনের ফিচার্স থাকবে। হেপাটাইটিস হলে তার হচ্ছে গিয়ে হেপাটাইটিস এর অন্য ফিচার্স থাকবে, জন্ডিসও থাকতে পারে, লিভার এনজাইম গুলো এলিভেটেড থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস মানে আনকন্ট্রোল ডায়াবেটিস এর একটা হচ্ছে ক্লু থাকবে। ঠিক আছে, এবং ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে কিন্তু এপিগ্যাস্ট্রিক পেইনও হয়। তারপরে পাইলোনেফ্রাইটিস ইউরেমিয়া। ঠিক আছে, পাইলোনেফ্রাইটিস হলে কিন্তু অবশ্যই তার ফ্ল্যাঙ্ক পেইন থাকার একটা চান্সেস থাকবে। ঠিক আছে, অ্যাপেন্ডিসাইটিসে পেইনটা রাইট সাইডে থাকবে এবং সাথে জ্বর থাকবে, ফার্ট টাং থাকে। ঠিক আছে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে তার কিন্তু পটি হচ্ছে না, এই ধরনের একটা হিস্ট্রিও থাকবে। অ্যাবডোমেন ডিস্টেন্ডেড থাকবে, গাট লোব গুলা বোঝা যাবে। ঠিক আছে, এক্সরে প্রেগনেন্সিতে আমরা করবো না, যাই হোক, বাট হচ্ছে গিয়ে একটা ক্লু থাকতে পারে ওরকম। প্যানক্রিয়াটাইটিসে হয়তো এত ব্যথা সে মোহামেডান স্কোয়ার পজিশনে শুয়ে আছে। এই ধরনের আপনার খুব বেশি লিখতে হবে না, এক লাইন করে লিখলেও ইনাফ। বেশি সব প্রত্যেকটা ইভালুয়েট করতে হবে তাও কিন্তু না। আবার টুইস্টেড ওভার, এই যেটা হচ্ছে ইভালুয়েশন আপনার লাগবে, আর কিছু হোক আর না হোক। তো টুইস্টেড ওভারিয়ান টিউমারে তার হয়তো একটা প্রিভিয়াস হিস্ট্রি থাকবে যে তার ওভারিয়ান একটা টিউমার ছিল, বা তার ফাইব্রয়েডের একটা হিস্ট্রি থাকবে, এবং তখন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই রিলেটেড কথাবার্তা আসবে যে টুইস্টেড ওভারিয়ান টিউমার হলে তার অস্বাভাবিক ব্যথা হবে, যে ব্যথা তার হচ্ছে পেইন কিলারেও কমবে না, যে মাটিতে গড়াগড়ি খাওয়া টাইপ ব্যথা হবে, চেহারা একদম টক্সিক হয়ে থাকবে। আর যদি হচ্ছে রেড ডিজেনারেশন অফ ফাইব্রয়েড হয়, তাহলে কিন্তু হালকা একটু লো গ্রেড ফিভার থাকবে, ইউট্রাসের উপরে যেখানে মানে ওই জায়গাটা টেন্ডারনেস থাকবে। তো এটা হচ্ছে সাধারণত লেট প্রেগনেন্সিতে হয়। এই ডিজেনারেশন অফ দ্য ফাইব্রয়েড কিন্তু আর্লি প্রেগনেন্সিতে হয় না। আর টুইস্টেড ওভারিয়ান টিউমার এটাও কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে কম হয়, সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারের দিকে বেশি হয়। ঠিক আছে, আচ্ছা, তো এখন হচ্ছে যদি হচ্ছে আপনি ধরেন নশিয়া ভমিটিং প্রেগনেন্সি তার সঙ্গে টুইস্টেড ওভারিয়ান টিউমার আপনি ট্রিটমেন্ট লিখতে যান, তখন কিন্তু লিখতে হবে টুইস্টেড ওভারিয়ান টিউমার কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়ার কোনো সুযোগ নাই। যখনই হোক না কেন, যেই ট্রাইমেস্টারে হোক, এটা কিন্তু আর্জেন্ট আপনার ল্যাপারোস্কোপি বা ল্যাপারোটমি করা লাগবে। ল্যাপারোস্কোপি করতে কোনো বাধা নেই। ঠিক আছে, যদি হচ্ছে এক্সপার্টিস থাকে এবং যদি হলো কনসেন্ট দেয় পেশেন্ট, সবকিছু মিলে ল্যাপারোস্কোপি করে ফেলাই ভালো। এবং বেস্ট টাইমিং হচ্ছে কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টার সবকিছু অপারেশনের জন্য। ঠিক আছে, আর রেড ডিজেনারেশন অফ দ্য ফাইব্রয়েড ক্ষেত্রে কিন্তু আমরা যে ট্রাইমেস্টারে হোক না কেন আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টে রাখি, এখানে অপারেশন করার কোনো হচ্ছে কি আসলে নেই, ইন্ডিকেশন নাই। আবার হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস যদি হয়, এটা কিন্তু আমার অপারেশন লাগবে। ঠিক আছে, এখন সার্জিক্যাল কোনো কজ হলে আমাকে অবশ্যই এটা লিখতে হবে যে হচ্ছে আমাদের সার্জিক্যাল কনসালটেশন নিতে হবে, মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে আমরা যাব। এখানেও সেম, আমাদের ইন্টারনাল মেডিসিন বা হচ্ছে কি ইউরোলজিস্ট এরকম নিতে হবে, কনসার্ন নিতে হবে। তো এখন একটা ম্যানেজমেন্ট লেখার ক্ষেত্রে এই কথাগুলো লেখা খুবই জরুরি, যেমন আমি কনসার্ন নিব বা হচ্ছে গিয়ে কাউন্সিলিং করবো প্রপার, বা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যাব, সবকিছু ডকুমেন্টেশন রাখবো। এই কয়েকটা কথা লিখতে আপনার খুব বেশি সময় যাবে না, বাট আপনার মার্কস কিন্তু অনেক বাড়াবে আমার মনে হয়। আমি এভাবে লিখতাম আর কি, জন্য আমার মতো করে বললাম। ঠিক আছে, আচ্ছা, তো এখন হচ্ছে আসে নশিয়া ভমিটিং সিম্পল, যেটা এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন দিবে না, এত সহজ জিনিস কি দিবে না, দিবে হাইপারমেসিস দিয়ে। তারপর একটু বলি, নশিয়া ভমিটিং যেটা সিম্পল প্রেগনেন্সিতে হয়, ওটা মেইন কিন্তু এসসিজি হরমোনের জন্য আর ইস্ট্রোজেনের জন্য হতে পারে। এটা হচ্ছে গিয়ে খুবই
খুবই আর্লি উইক্সে হয়। নশিয়া ভমিটিং এর যাতে নশিয়াই বেশি থাকে, বমির পরিমাণও খুবই সামান্য থাকে, একটু ক্লিয়ার ফ্লুইড থাকে। অনেক সময় সারা রাত না খেয়ে থাকার কারণে আমরা বললাম পিত্তের পানি বের হয়েছে, মানে একটু গ্রিনিশ ভমিটিং থাকতে পারে। আর এটা হচ্ছে কোন ট্রিটমেন্ট ছাড়াও ভালো হয়ে যায়। ট্রিটমেন্ট দিতে হলেও আপনি তাকে অ্যাসুরেন্স দিবেন সবচেয়ে প্রথম, তারপরে হচ্ছে তাকে একটু ফুড খাবার দাবার হচ্ছে দিক সেদিক করতে হবে। কিরকম সে ড্রাই খাবার খাবে, ফ্যাটি খাবার অ্যাভয়েড করবে, স্পাইসি ফুড অ্যাভয়েড করবে। তারপরে হচ্ছে যেগুলো ট্রিগার করে বমি টমি, এই ধরনের খাবার বা এই ধরনের গন্ধ টাইপের জিনিসপত্র সে অ্যাভয়েড করবে। ঠিক আছে, এগুলা ইনাফ। তার এবং হচ্ছে তাকে আমরা একটু ভিটামিন সাপ্লিমেন্টেশন দেবো। কাজ না করলে তখন তাকে অ্যান্টিবায়োটিক হালকা পাতলা দেওয়া লাগতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার ফার্স্ট লাইন থেরাপি হিসেবে এখানে আসতেছে ডক্সাইলামিন। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে প্রোমিথাজিন, অন্ডানসেট্রন, এগুলা কিন্তু সেকেন্ড লাইন, ফার্স্ট লাইনে কিন্তু না। ঠিক আছে, এই আর প্রচুর পরিমাণে জুস খাবে, পানি খাবে, যেন ডিহাইড্রেশন না হয়। এখানে ভর্তি লাগে না, এটা পরীক্ষায় আসবে না, আবারও বললাম পরীক্ষায় আসলে এটাই আসবে। হাইপারমেসিস গ্র্যাভিডারাম হচ্ছে কি আপনার পরীক্ষায় HEG এইভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তো হাইপারমেসিস গ্র্যাভিডারাম আপনি তখনই বলবেন যখন বমিটা এতই সিভিয়ার যে তার হচ্ছে স্ট্যাটাস অফ দ্য হেলথ যেমন খারাপ করবে, ডে টু ডে অ্যাক্টিভিটিসও হ্যাম্পার হবে। এটা আমরা বুঝতে পারি, এটা হলো এই দেখেন ট্রায়াড আছে। ট্রায়াডে কি কি আছে? ওয়েট লস হবে মোর দেন 5%, প্রি প্রেগনেন্সি ওয়েটের মোর দেন 5%, ডিহাইড্রেশনের ফিচার্স থাকবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ফিচার্স চলে আসবে, এবং হচ্ছে এই তিনটাই কিন্তু ট্রায়াডে পড়ে। খুব খারাপ অবস্থা হলে মেটাবলিক অল্টারেশন হয়, অ্যাসিডোসিস, অ্যালকালোসিস। প্রথমে অ্যালকালোসিস কেন? বিকজ হচ্ছে তার বমি হচ্ছে, স্টমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়ে যাচ্ছে। ইনিশিয়ালি অ্যালকালোসিস, যখন খুব খারাপ হয় তখন মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, লং টার্ম যখন স্টারভেশনে থাকে তখন হয় মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, তো ইনসিডেন্স পরীক্ষায় রিটেনে ভালো মার্কস তোলার একটা উপায় হচ্ছে ইনসিডেন্স লেখা। ঠিক আছে, ভুল লেখা যাবে না, লিখলে ঠিক লিখবেন, না লিখলে লিখবেন না। তো এটার ইনসিডেন্স হচ্ছে লেস দেন 1 in 1000। এখন কমে যাচ্ছে বিকজ এখন অনেক ভালো হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস আছে, এবং হচ্ছে গিয়ে দেখা যায় অ্যান্টিনেটাল ক্লিনিকও আছে, আবার ওষুধপাতি আছে। এখন আপনার মনে হতে পারে আনপ্ল্যান প্রেগনেন্সির সাথে এটার কি সম্পর্ক? বিকজ যদি কেউ আনপ্ল্যান প্রেগনেন্সি নেয় তার নশা ভমিটিং বেশি হয়, আবার ইলিগাল প্রেগনেন্সিতে নশা ভমিটিং খুবই কম হবে। কেন? বিকজ সে হাইড করতে চাইবে। ঠিক আছে, আচ্ছা, সো কিছু রিস্ক ফ্যাক্টর আছে। রিস্ক ফ্যাক্টর হচ্ছে গিয়ে দেখা যায় ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে দ্য পিক হয় 9 উইকসে। ঠিক আছে, 9 সপ্তাহে পিকে যায়, আর 20 সপ্তাহের মধ্যে রেজাল্ট হয়ে যায়। কোথাও লেখা 16, কোথাও লেখা 20। ঠিক আছে, দুটাই মনে রাখবো। তো 9 উইকসে হচ্ছে এটা পিকে যায়। এরপর দেখা যায় যারা একটু বয়স কম, একটু শুকনা পটকা, একটু হচ্ছে গিয়ে বড় লোকের বেটি লো, তাদের বেশি হয়। ফ্যামিলি হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। মা, খালা, বোনদের থাকলে হবে। ঠিক আছে, যার হলো মোশন সিকনেস আছে, যার ওসিপি খেলে বমি হয়, তাদের হচ্ছে এই হাইপারমেসিস গ্র্যাভিডারাম বেশি হয়। মাল্টিপল প্রেগনেন্সি, হেরিডিটারি ফর্মল, HCG অনেক বেশি, তাদের অবশ্যই হলো বমি টমি বেশি হবে। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার, যাদের হচ্ছে হাইপারমেসিস গ্র্যাভিডারাম হয় তাদের একটা ট্রানজিয়েন্ট হাইপার থাইরয়েডিজমের ফিচার দেখা যায়, থাইরোটক্সিকোসিসের ফিচার, সাময়িকভাবে, এটা পরে ভালো হয়ে যায়। ঠিক আছে, এখন কেন হচ্ছে এই হাইপারমেসিস গ্র্যাভিডারাম হচ্ছে? বিকজ এক নম্বর কথা HCG। ঠিক আছে, এটাই মেইন দায়ী। এছাড়া সাথে আসে ইস্ট্রোজেন, এরপরে হলো প্রোজেস্টেরন। এই দুটা হচ্ছে মেইন। আর প্রোজেস্টেরন যে কাজটা করে, ও প্রেগনেন্সির মেইন হরমোন কিন্তু প্রোজেস্টেরন। সে শরীর সবকিছুকে লিতলিতে ঢিলঢিলা পতপতা করে দেয়। সো আপনার স্প্রিংটা ঢিলা হয়ে গেছে। ঠিক আছে, এখন কার্ডিয়াক স্প্রিংটা যখন ঢিলা হয়ে যাবে, আপনি শুবেন, একটু শুইলে স্টোমাক থেকে জিনিসপাতি ইসোফেগাসে চলে আসবে, তখন ওইটার জন্য কিন্তু বমি হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, রিল্যাক্সেশন অফ দ্য কার্ডিয়াক স্প্রিংটার। ওকে, এছাড়া থাইরক্সিন, প্রোল্যাকটিন, লেপটিন, অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনও রোল প্লে করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর আছে যে প্রেগনেন্ট হইলে বমি হবে, এরকম একটা ধারণা থাকে। একবার বমি হইলে নিউরোজেনিক কজে বারে বারে হতে থাকে। তারপর ডায়েটারি ডেফিসিয়েন্সি, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে বমির ভয় অনেকক্ষণ না খেয়ে থাকে, তো অনেক লম্বা সময় যখন কেউ না খেয়ে থাকে, কার্বোহাইড্রেট স্টারভেশনে থাকে, তখন কিন্তু সকালবেলা উঠে বমিটা বেশি হয়। ঠিক আছে, আর ভিটামিন B6, B1 ডেফিসিয়েন্সি থাকলেও বমি বেশি হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে অ্যালার্জিক বা ইমিউনোলজিক্যাল কজ থাকতে পারে। তারপরে হলো গ্যাস্ট্রিক মোটিলিটি কম, খাবার বেশিক্ষণ পেটে থাকে, হজম হয় না, এই কারণে বমি লাগতে পারে। ঠিক আছে, যে কারণে বমি শুরু হোক না কেন, একবার শুরু হলে এটা একটা সাইকেলের মতো চলতে থাকে। বমি হবে, বমির ভয়ে হচ্ছে সে কি করবে? খাবে না, না খেয়ে থাকবে। ঠিক আছে, বমি হলো, ভয়ের চোটে না খেয়ে থাকলো, তো কার্বোহাইড্রেট স্টারভেশন হলো। স্টারভেশন হয়ে থাকলে অনেক লম্বা সময় মেটাবলিক অ্যাসিডোসিস হয়, সেই অ্যাসিডোসিস থেকে আবারও বমি হয়। এইভাবে একটা সাইক্লিক আকারে চলতে থাকে। তো এই জন্য হচ্ছে কি আপনার খুব দ্রুত হচ্ছে রেকটিফাই করে ফেলতে হবে, যেন হচ্ছে কি তার বারে বারে হচ্ছে বমিটা না হয়। ঠিক আছে, তো এখন হচ্ছে আসি প্যাথোলজি। যখন এত বেশি বমি হচ্ছে, বিভিন্ন অর্গান স্পেসিফিক কিছু চেঞ্জ আসে, যেমন লিভার এনজাইম এলিভেটেড হয়, বাট ইনিশিয়ালি কিন্তু হবে না। খুব খারাপ অবস্থা হলে লিভার এনজাইম বেশি আসবে, জন্ডিসের ফিচার্স আসবে,
এবং হচ্ছে আপনি ওখানে ফ্যাটি ইনফিল্ট্রেশন পাবেন, তবে কোনো নেক্রোসিসের ফিচার থাকবে না। ঠিক আছে, তারপরে কিডনিতে হচ্ছে যখন অ্যাসিডোসিস যখন হয় তখন কিডনিতে চেঞ্জ আসে, এবং সেটা হয় ফার্স্ট কনভলিউটেড টিউবিউলে। ঠিক আছে, হার্ট হচ্ছে কি সাবেন্ডোকার্ডিয়াল হেমোরেজ হয় অনেক সময়, ব্রেনেও ছোট ছোট হেমোরেজিক পয়েন্ট থাকে, এবং ব্রেনের ক্ষেত্রে মনে রাখবেন এটা হাইপোথ্যালামাসে বেশি হয়, এবং এটার রিজন হচ্ছে ভিটামিন B1 ডেফিসিয়েন্সিতে। ঠিক আছে, বমি যখন হয় দেখেন খেয়াল করে পানি বের হচ্ছে, পানিতে আমার ওয়াটার সলিবল ভিটামিন থাকে, বি কমপ্লেক্সের প্রত্যেকটা ভিটামিন ওয়াটার সলিবল, তো ভিটামিন B1 যখন ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে তখন হচ্ছে কি হাইপোথ্যালামাসে একটা ঝামেলা হয়, হাইপোথ্যালামিক রিজিয়নের গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়ে ভার্নিস এনকেফালোপ্যাথি হয়। ঠিক আছে, আচ্ছা এখন আসি মেটাবলিক বায়োকেমিক্যাল সার্কুলেটরি কি চেঞ্জ হয়। দেখেন সহজ কথাবার্তা, এই যে বমি হচ্ছে, বমির কারণে তার না খেয়ে আছে, যখন আমি না খেয়ে থাকবো আমার বডির মেইন ফুয়েল কি মনে রাখবেন, প্রেগনেন্সিতে মেইন ফুয়েল কিন্তু গ্লুকোজ, বা সব সময় মেইন ফুয়েল কিন্তু গ্লুকোজ। এখন না খেয়ে আসছি, গ্লুকোজ সাপ্লাই কমে গেছে, তখন কি হবে, স্টার্টিং এ হচ্ছে গ্লুকোজটা আসবে গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে, মানে গ্লাইকোজেন ব্রেকডাউন হবে। গ্লাইকোজেন কোথা থেকে ব্রেকডাউন হয়, লিভার থেকে। কতক্ষণ, বেশি কিন্তু রিজার্ভ থাকে না। ঠিক আছে, গ্লাইকোজেন হচ্ছে কয়েক ঘন্টা সাপোর্ট দিবে, এরপরে কিন্তু আর গ্লাইকোজেন নাই। ঠিক আছে, তখন হচ্ছে বডির ফ্যাট গুলো ভাঙা শুরু হবে। ঠিক আছে, এখন কাহিনী যেটা হয়, যখন গ্লুকোজ থাকে না বডিতে, ফ্যাট কিন্তু সম্পূর্ণরূপে হচ্ছে মেটাবলিজম হয় না, ফ্যাটের ইনকমপ্লিট অক্সিডেশন হয়। ইনকমপ্লিট অক্সিডেশনের কারণে হচ্ছে ওখানে কিছু কিটোন বডি তৈরি হয়, যেগুলো বডিতে অ্যাকুমুলেটেড হয়। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তো তখন হচ্ছে অ্যাসিটোন একটা কিটোন যেটা বডিতে অ্যাকুমুলেটেড হয়, এটা আবার কিডনি দিয়েও বের হয়, শ্বাস দিয়েও বের হয়। তো অনেকক্ষণ না খেয়ে থাকলে দেখবেন মুখ থেকে একটা গন্ধ আসে, ওটাকে আমরা অ্যাসিটোন ব্রেথ বলি। ঠিক আছে, ফ্যাটের সাথে সাথে প্রোটিনও ভাঙা শুরু হবে, তো এটাকে আমরা বলতেছি এন্ডোজেনাস প্রোটিন ব্রেকডাউন। এবং তখন হচ্ছে গিয়ে প্রোটিন ব্রেকডাউন প্রোডাক্ট হিসেবে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স গুলো ইউরিন দিয়ে অনেক বেশি বেশি যাবে। ঠিক আছে, আবার দেখেন ভদ ভদ করে বমি করতেছে, ওয়াটার কমে যাচ্ছে, মানে কি ডিহাইড্রেশন হচ্ছে, বমির সঙ্গে হচ্ছে পানির সাথে প্রচুর ইলেকট্রোলাইট হচ্ছে বের হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করেন, এই যে বমি হচ্ছে স্টোমাক থেকে হচ্ছে গিয়ে বের হয়ে যাচ্ছে সবকিছু, স্টোমাকে কি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো অ্যাসিড গুলো বের হয়ে যাবে যখন, তাহলে কি হবে, অ্যালকালোসিস ডেভেলপ করবে। ঠিক আছে, আবার হচ্ছে পানির সাথে যে ইলেকট্রোলাইট যাচ্ছে, তো কি হবে, সোডিয়াম কম, হাইপোনাট্রেমিয়া, পটাশিয়াম কম মানে হাইপোক্যালেমিয়া, ক্লোরাইডও কম হয়, বাট সবচেয়ে বেশি ভয়ঙ্কর পটাশিয়াম কম। কেন, এটা কমে গেলে পেশেন্টের কার্ডিয়াক প্রবলেমও হতে পারে। সো হাইপোক্যালেমিয়া দেখলে কিন্তু একটা সঙ্গে সঙ্গে ইসিজি করে ফেলতে হবে। ঠিক আছে, আর হাইপোনাট্রিমিয়া হলে অনেকের কনভালশন, কোমা এরকমও কিন্তু হতে পারে। ঠিক আছে, আবার দেখেন ভদভদ করে বমি করছে। ঠিক আছে, তো ব্লাডের ইন্ট্রাভাস্কুলার ব্লাড ভলিউম কিন্তু কমে যাচ্ছে, তো কি হচ্ছে এখানে, হেমো কনসেন্ট্রেশন হচ্ছে। তখন যদি আপনি একটা সিবিসি করেন, আপনি দেখবেন হিমোগ্লোবিন পার্সেন্টেজ বেশি পাচ্ছেন, আরবিসি বেশি পাচ্ছেন, হেমাটোক্রিট বেশি পাচ্ছেন। কেন, বিকজ হেমো কনসেন্ট্রেশন হয়ে গেছে। ঠিক আছে, স্ট্রেসফুল কন্ডিশন, স্ট্রেসফুল কন্ডিশনে ডাব্লিউবিসি বাড়ে, সেই সময় আপনি ডাব্লিউবিসি একটু বাড়তি বাড়তি পাবেন। এবং আমরা একটু আগে বললাম অ্যালার্জিক একটা ম্যানিফেস্টেশনের সাথে সম্পর্কিত আছে, অ্যালার্জির যে কোনো কেসে ইউসিনোফিল বাড়বে, সেখানেও কিন্তু আপনি ইউসিনোফিল বেশি পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট কথা, আপনি যদি হচ্ছে ইউরিক অ্যাসিড করেন কি হবে, আপনার ইনিশিয়ালি ইউরিক অ্যাসিড নর্মাল থাকবে, বাট যখন খুব খারাপ কেস হবে, লিভার ড্যামেজ হয়ে যাবে, তখন গিয়ে আপনার ইউরিক অ্যাসিড, তারপরে লিভার ফাংশন টেস্ট সবকিছু অল্টারেড হবে। তো এই যে আমি এতগুলো কথা বললাম, অনেক সময় পরীক্ষায় ডেটা ইন্টারপ্রিটেশন টাইপের প্রশ্ন আসে, সেটা অস্পিতেও আসতে পারে, রিটেনেও আসতে পারে। আপনি যদি প্রত্যেকটা রিজন বুঝে বুঝে পড়েন, তাহলে খুব সুন্দরভাবে আপনি মুহূর্তে সিনথেসিস করে ফেলবেন কি জানতে চাচ্ছে। তখন হচ্ছে 1 লাইন লিখলেও ফুল মার্কস পাওয়া যায়, আর না বুঝে আপনি 10 লাইন লিখলেও দেখবেন মার্কস পাচ্ছেন না। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন হচ্ছে আসি ক্লিনিক্যাল কোর্স। আর্লি অবস্থায় কিছুই তেমন সমস্যা হয় না, বাট লেট কেসে ডিহাইড্রেশন, স্টারভেশনের সকল ফিচার্স চলে আসে। ঠিক আছে, তখন দেখা যায় পেশেন্টের বমি হচ্ছে, তো ঠিক আছে, বমির সাথে রেচিং হয়, মানে হচ্ছে গিয়ে মনে হবে একদম নাড়ি ভুড়ি বের হয়ে আসতেছে, এমন ভয়ঙ্কর বমি, এটাকে আমরা পার্নিশাস ভমিটিং বলি। তারপর ইউরিন আউটপুট কমে যায়, এপিগ্যাস্ট্রিক পেইন হয়, কনস্টিপেশন হয়। ঠিক আছে, আর সাইন্স হচ্ছে গিয়ে আপনি দেখলে দেখবেন একদম ড্রাই কোটেড টাং, চোখের নিচে গর্ত, অ্যাসিডল স্মেল আসতেছে, ওদিকে ডিহাইড্রেশনের কারণে বিপি ফল করলো, হাইপারটেনশন সাথে ট্যাকিকার্ডিয়া, এবং হচ্ছে গিয়ে তখন কিন্তু ডিহাইড্রেশন ফিভার হয়, অর্থাৎ টেম্পারেচার একটু বেশি পাওয়া যায়। ঠিক আছে, আর ওদিকে তো খুব খারাপ অবস্থায় হলে জন্ডিস। ঠিক আছে, আচ্ছা তো এখন হচ্ছে ইনভেস্টিগেশন কি দিব, খুব ইম্পর্টেন্ট পড়া, এটা তো আপনাদের লাগবেই লাগবে। ইনভেস্টিগেশনসে হচ্ছে আমাদেরকে কি দিতে হবে, প্রথমে হচ্ছে কি আমরা ইউরিন অ্যানালাইসিস করব। ঠিক আছে, ইউরিনারি করলাম, ইউরিনারিতে হচ্ছে আমরা কি ফাইন্ডিংস পাবো,
কোয়ান্টিটি কম হবে, ডার্ক কালার হবে, স্পেসিফিক গ্র্যাভিটি হাই থাকবে এবং অ্যাসিডনের প্রেজেন্স আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা। এবং যেহেতু হাইপোক্লোরাইডেমিয়া হয়, ক্লোরাইড হয়তো আমরা নাও পেতে পারি। এরপর হচ্ছে আমরা অবশ্যই একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব। ঠিক আছে, সরি কমপ্লিট ব্লাড কাউন্ট বলতেছি, অবশ্যই আমরা একটা ইলেকট্রোলাইট করবো। ইলেকট্রোলাইটে আমরা পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরাইড এগুলো হয়তো কম পাবো। তারপরে হচ্ছে যদি খারাপ অবস্থা হয় আমরা লিভার ফাংশন টেস্ট করব, সেখানে আমরা বিলিরুবিন বেশি পেতে পারি, লিভার এনজাইম গুলা বেশি পেতে পারি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড হচ্ছে বেশি পেতে পারি। তারপরে হচ্ছে যদি থাইরয়েড টক্সিকোসিসের ফিচার থাকে তাহলে আমরা টিএসএইচ, T3, T4 এগুলা করতে পারি। তবে এটা দেখেই কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, এটা হয়তো ট্রানজিয়েন্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে যদি চোখের কোনো ভিশন প্রবলেমের কথা বলে তাহলে অপথলমোস্কোপিক এক্সামিনেশন লাগবে, এবং সেখানে কিন্তু অনেকের রেটিনাল হেমোরেজ বা ডিটাচমেন্ট পাওয়া যায়। এটা সবচেয়ে খারাপ সাইন, বিকজ এই ডিটাচমেন্টটা কিন্তু আবার রিঅ্যাটাচ হয় না। ঠিক আছে, আর হাইপোক্যালেমিয়া যখনই আপনি দেখবেন তখনই সঙ্গে সঙ্গে একটা ইসিজি করতে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো এই গেল। আর প্রেগনেন্সি তো আপনি জানেনই, তবে যদি ডায়াগনোসিস কনফার্ম না থাকে তাহলে অবশ্যই একটা প্রেগনেন্সি কনফার্মেশনের জন্য একটা আল্ট্রাসোনোগ্রাম করবো। কেন? যে ওখানে কি মাল্টিপল প্রেগনেন্সি বা মোলার প্রেগনেন্সি আছে কিনা সেটা আমরা এক্সক্লুড করে ফেললাম। ঠিক আছে, অথবা হচ্ছে যদি সাথে কোনো অ্যাসোসিয়েটেড অন্য কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখার জন্য হলে একটা হোল অ্যাবডোমেন সোনোগ্রাম দরকার হলে করে ফেলা যায়। ঠিক আছে, আচ্ছা। তা এখন হচ্ছে আসি আমার কমপ্লিকেশন। ডিডি গুলা কি? ডিডি হিসেবে তো হচ্ছে গিয়ে ওই যে বক্সে যা ছিল ওগুলা চলে আসবে। তখন হলো প্রত্যেকটা ডিডির জন্য এক একটা করে সাইন সিমটম লিখে লিখে একটু এক্সক্লুশন লাগে। এখন আসি কমপ্লিকেশন। কমপ্লিকেশনে হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হলো এই যে হচ্ছে কমপ্লিকেশন হচ্ছে ডিহাইড্রেশন, স্টারভেশন, এগুলো সবই কিন্তু আমার কমপ্লিকেশনের মধ্যে পড়ে। ঠিক আছে, কিন্তু স্পেসিফিক্যালি আমাকে এই কমপ্লিকেশন গুলো হাইলাইট করতে হবে, যদিও হচ্ছে এগুলো এখন বেশি হয় না। যেমন হলো নিউরোলজিক কমপ্লিকেশনে ভার্নিস এনকেফালোপ্যাথি, বেরি, এটা হচ্ছে ভিটামিন B1 ডেফিসিয়েন্সির জন্য, পন্টাইন মাইলিনোলাইসিস, পেরিফেরাল নিউরাইটিস, কোর্সাকফ সাইকোসিস, ডিপ্রেশন। তারপর বমি করতে করতে স্টমাকে স্ট্রেস আলসার, ইসোফেজিয়াল টিয়ার যেটা ম্যালোরিয়াস টিয়ার বলে, এবং এখানে হচ্ছে ভয়ঙ্কর মিষ্টি কাইল্লা কাইল্লা বমি হয়, জন্ডিস, হেপাটিক ফেলিয়ার, হাইপোন্যাট্রিমিয়ার জন্য কনভালশন, কোমা। তারপর লিভার হচ্ছে গিয়ে ডিসফাংশন হচ্ছে, তখন ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয়, তখন হাইপোপ্রোথ্রম্বেনিমিয়া। ঠিক আছে, তারপর রেনাল ফেলিয়ার হতে পারে অ্যাকিউট রেনাল শাটডাউন হয়ে। ঠিক আছে, এবং এত বেশি স্ট্রেসফুল কন্ডিশনে বাচ্চা খাইতে পায় না, কিচ্ছু পায় না, বাচ্চা সাপ্লাই করবে, বাচ্চা স্মল ফর জেস্টেশনাল এজও হতে পারে। তা এখন এই ম্যানেজমেন্ট কিন্তু আমার একা করা পসিবল না, এটা হলো মিডওয়াইফ, ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, সাইকিয়াট্রিস্ট সবার কিন্তু হেল্প লাগতে পারে। ঠিক আছে, এই হলো ব্যাপার। এখন হচ্ছে গিয়ে আসি প্রিভেনশন কিভাবে করব। যে কোনো ম্যানেজমেন্ট লেখার সময় আপনি কিন্তু প্রিভেনশন লিখবেন, তারপরে হলো স্পেসিফিক ম্যানেজমেন্টে যেতে হবে। তো প্রিভেনশন হচ্ছে কি, এখানে আমাকে ছোট অল্প করে খাবে, বারে বারে খাবে, খাবার সময় পানি খাবে না, তারপরে হচ্ছে খাওয়ার সঙ্গে সঙ্গে শুবে না, তারপর যেগুলো ইরিটেশন করে এই ধরনের খাবার খাবে না, ফ্যাটি ফুড অ্যাভয়েড করবে, দুর্গন্ধ মানে যে খাবারটা হচ্ছে গন্ধ খারাপ লাগে সেই গন্ধওয়ালা খাবার অ্যাভয়েড করবে। ঠিক আছে, আর ম্যানেজমেন্টটা হচ্ছে কি মনে রাখবেন সবসময় লেখার ক্ষেত্রে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট এভাবে লেখা স্টার্ট করবেন। প্রিন্সিপাল না লিখে গদ বাঁধা রুট লিখতে থাকলে কিন্তু পরীক্ষায় মার্কস ভালো আসে না। তো এখানে আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে হাইড্রেশন মেইনটেনেন্স, বমি কন্ট্রোল, ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কারেকশন, মেটাবলিক ডিস্টারবেন্স কারেকশন, আর কমপ্লিকেশনের হচ্ছে গিয়ে প্রিভেনশন প্লাস প্রেগনেন্সি কেয়ার। এই কয়েকটা পয়েন্ট যদি মনে রাখেন আপনি অটোমেটিক ভালো করে লিখতে পারবেন। তো এখানে একটু মনে রাখবো ভার্নিস এনকেফালোপ্যাথির হচ্ছে কি সিনারিওটা কিরকম হতে পারে। পেশেন্টের হচ্ছে কি চোখে দেখতে ঝাপসা লাগে, অনেক উইক লাগে, কনফিউশন হয়, মনে রাখতে অসুবিধা হয়, একটু ড্রাউজি লাগে, তারপরে তার হাঁটতে গেলে দেখবেন অ্যাটাক্সিক গেইট, তার হাইপোরিফ্লেক্সিয়া, তার অপথালমোপ্লেজিয়া, তার নিস্টেগমাস, এই ধরনের ফিচার্স থাকে। ঠিক আছে, এখন খুব ইম্পর্টেন্ট একটা কথা, মনে করেন একটা পেশেন্ট আমার কাছে আসলো, আপনার কাছে গেল, আপনি কি তার ভিটামিন B1 লেভেল চেক করেছেন? নো। আপনি কি জানবেন তার ভিটামিন B1 ডেফিসিয়েন্সি আছে কিনা? আমরা কিন্তু জানবো না। তো এই অবস্থায় না জেনে যদি ভিটামিন B1 ডেফিসিয়েন্সি আছে কি নাই সেটা আমি জানবো না, আপনি জানবেন না, সেটা স্বাভাবিক। বাট না জেনে যদি আমি এখন তাকে গ্লুকোজ স্যালাইন দেই তাহলে তার কিন্তু এই ভার্নিস এনকেফালোপ্যাথি আরো অ্যাগ্রাভেট করবে। তো সবসময় মনে রাখবেন আমাদের ভুলেও কখনো গ্লুকোজ স্যালাইন DNS দেওয়া যাবে না। এখানে আমার আইডিয়াল ফ্লুইড হবে হচ্ছে নর্মাল স্যালাইন, তার সাথে হলো পটাশিয়াম একসাথে অ্যাড করে দেয়া। ঠিক আছে, তো এই পটাশিয়ামে যদি কোনো কন্ট্রা ইন্ডিকেশন না থাকে তাহলে নর্মাল স্যালাইন উইথ পটাশিয়াম অ্যাড করে দিয়ে স্টার্ট করা, এটাই হবে আমাদের আইডিয়াল ফ্লুইড। ঠিক আছে, আচ্ছা। এটা করার জন্য অবশ্যই হসপিটালে ভর্তি করতে হবে। কখন তাহলে ভর্তি করব? যখন প্রোট্রাক্টেড নশিয়া, ভমিটিং, ওরাল অ্যান্টিএমেটিক ড্রাগে কাজ হচ্ছে না। ঠিক আছে, সাথে ওয়েট লস হয়ে গেছে। ঠিক আছে, এরকম। তো ফ্লুইড তো কিভাবে দিব বললামই, প্রথম 24 ঘন্টা সে এনপিও থাকবে। ঠিক আছে, আইভি স্যালাইন স্টার্ট করব,
আর হাইড্রেশন থেরাপিটা হবে কিরকম, 1 থেকে 1.5 লিটার নর্মাল স্যালাইন উইথ পটাশিয়াম। ঠিক আছে, এইভাবে দিলে তার ডিহাইড্রেশন, কিটোঅ্যাসিডোসিস, ইমব্যালেন্স সবকিছু সুন্দরভাবে কারেকশন হয়। এবং 24 ঘন্টা পরে আস্তে আস্তে তাকে আমরা ওরাল ডায়েট একটু একটু করে স্টার্ট করি। ফার্স্ট আমরা ড্রাই খাবার দিয়ে শুরু করি, ফুল এস্টাবলিশমেন্ট আনতে সময় লাগে। ঠিক আছে, এবং কিভাবে আপনি বুঝবেন পেশেন্টের ভালো হচ্ছে, ইমপ্রুভ করতেছে, যখন এই যে এই ক্লিনিক্যাল এই ফিচার্স গুলা দেখে আপনি দেখবেন তার বমিও কমে গেছে, তার ক্ষুধা লাগতেছে, তাকে দেখতেও ভালো লাগতেছে, তার শানকেন আইস, ড্রাই কোটেড টাং, অ্যাসিডন ব্রেথ এগুলা হচ্ছে ভালো হয়ে গেছে, বিপি নর্মাল হয়ে গেছে, পালস নর্মাল হয়ে গেল, ইউরিন আউটপুট নর্মাল হয়ে গেল, কালার নর্মাল হয়ে গেল, আমি ব্লাড বায়োকেমিস্ট্রি গুলো নর্মাল পাচ্ছি। এভাবেই হচ্ছে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এখন ভর্তি করালাম, অ্যান্টিবায়োটিক ড্রাগ দিব। দেখেন একটা বক্স আছে, ফার্স্ট লাইন ড্রাগ কিন্তু হয় আমার ফার্স্টে সাইক্লিজিন। ঠিক আছে, প্রোক্লোরপেরাজিন, প্রোমিথাজিন, ক্লোরপ্রোমাজিন। এইখানে প্রত্যেকটা আপনার ডোজ সহ জানতে হবে। এটা আমার পড়ায় দেওয়ার কিছু, এটা আপনাকে মুখস্থ করতে হবে। লিখলে ডোজ সহ লিখতে হবে, না হলে কিন্তু মার্কস পাবেন না। ঠিক আছে, কোনটা পার ওরাল, আইএম, আইভি কিভাবে দেওয়া যায় সবগুলা, কোনটা পার রেক্টাল সবই বুঝতে হবে। ফার্স্ট লাইনে কাজ না করলে আমি সেকেন্ড লাইনে যাব। সেকেন্ড লাইন হলো মেটোক্লোপ্রামাইড, ডমপেরিডন, অনডানসেট্রন। এখন প্রশ্ন হচ্ছে আমার আপনার কাছে যে কেন আমি এগুলো ফার্স্ট লাইন দিচ্ছি না? প্র্যাকটিক্যালি তো এগুলো আমরা খুব ইউজ করি। তো মনে রাখবেন মেটোক্লোপ্রামাইড আর ডমপেরিডনের হচ্ছে এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্টস হয়, এই জন্য অ্যাভয়েড করি। সবার হয় না, অনেকের হয়। আর অনডানসেট্রনের হচ্ছে কিছু স্টাডি আছে, লং টার্ম এটা ব্যবহার করলে বাচ্চার কার্ডিয়াক ডিফেক্ট হওয়ার চান্স থাকে। সো এই জন্য আমরা এগুলাকে হলো ফার্স্ট লাইনে ইউজ করি না। ঠিক আছে, আর থার্ড লাইনে হচ্ছে কর্টিকোস্টেরয়েড, হাইড্রোকর্টিসন আইভি দিলে আর ওরাল দিলে প্রেডনিসোলন। ঠিক আছে, এটা একেবারে অতিরিক্ত অবস্থা, খারাপ অবস্থা হলে তখন হচ্ছে আমরা দিই, আদারওয়াইজ দেই না। আর ভিটামিন সাপ্লিমেন্টে হচ্ছে আমাদের কিন্তু লাগে ভিটামিন B1, ভিটামিন B6। B6 হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি অ্যাভয়েড করার জন্য, আর B1 হচ্ছে আমার ভার্নিস এনকেফালোপ্যাথি অ্যাভয়েড করার জন্য। ঠিক আছে, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সাথে ভিটামিন C, B12 এগুলো কিন্তু আমরা দিয়ে দিই। ঠিক আছে, তো আমরা সাধারণত কি করি, ফ্লুইডের লাস্টের যে অংশটুকু থাকে ওখানে হচ্ছে ইনজেক্টেবল ভিটামিন B1, তারপরে হচ্ছে গিয়ে ভিটামিন C এগুলো হচ্ছে অ্যাড করে দিয়ে দিই, তাই না? আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার। আর স্ট্রেস আলসার যদি হচ্ছে থাকে, ওইটা অ্যাভয়েড করার জন্য আমরা পিপিআই দিব। ঠিক আছে, মানে হচ্ছে যেটা হলো আমার ওমিপ্রাজল বা ল্যান্সোপ্রাজল, যেটাই হোক এগুলা হচ্ছে আমরা দিই। আরেকটা ইম্পর্টেন্ট কথা আমরা বললাম যে পেশেন্টের হেমো কনসেন্ট্রেশন হয়, তা আমরা জানি প্রেগনেন্সিতে এমনিতে একটা হাইপার কোয়াগুলেবল স্টেট, আরো হেমো কনসেন্ট্রেশন হয়ে গেলে তার কিন্তু ঠুস করে একটা থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন হওয়ার চান্স থাকবে। সো অবশ্যই এই সকল ক্ষেত্রে লো মলিকুলার ওয়েট হেপারিন কিন্তু স্টার্ট করে দিতে হবে। ঠিক আছে, এই আর সাথে হচ্ছে গিয়ে হাইপারমেসিস প্রোগ্রেস চার্ট মেনটেন করতে হয়। সেখানে চার্টে আমার কি কি পয়েন্ট থাকবে, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, এগুলো দিনে অন্তত 2 বার করে দেখতে হয়। তারপর ইউরিন ইনটেক, আউটপুট কেমন, তারপরে তার ব্লাড বায়োকেমিস্ট্রি বা কোনো ইনভেস্টিগেশন করা হলে সেটাও হচ্ছে আমরা অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে আর্লি প্রেগনেন্সির একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, যেটা ছিল আমার নশিয়া ভমিটিং ইন প্রেগনেন্সি। আলহামদুলিল্লাহ আমরা পড়লাম। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে একটা পোর্শন গেল, আস্তে আস্তে ইমপ্রুভ করে যাবে, খুবই ভালো। তো এখন হচ্ছে আসি, এটা তো গেল হচ্ছে ভয়ঙ্কর কথাবার্তা, আর্লি প্রেগনেন্সি যেটা কম বেশি সবার হয়। এখন হচ্ছে আসি নর্মাল অনেক কিছু হয়, আরো কি কি হয় যেগুলো হচ্ছে গিয়ে আসলে আমাদের মাথায় অনেক কোয়ারিজ আসে। তো এখন চলে আসি হচ্ছে আমরা চ্যাপ্টার 5-এ। আচ্ছা, চ্যাপ্টার 5-এর আগে, তার আগে হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে আমাদের অ্যান্টিনেটাল কেয়ারটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত। সো এটার জন্য হচ্ছে আমাদের হবে চ্যাপ্টার 10। ঠিক আছে, তো এখন চলে যাব আমরা চ্যাপ্টার 10 রিলেটেড পড়া। ঠিক আছে, এবার হচ্ছে আমাকে একটু বলেন কমেন্ট করে, যারা হচ্ছে ক্লাসটা করছেন, আমি জানি না কয়জন করছে, দেখতে পাচ্ছি না আসলে, কোনো কমেন্টও নাই। সো আমি হচ্ছে গিয়ে যেই স্টাইলে বলতেছি, মানে হচ্ছে গিয়ে আর্লি প্রেগনেন্সিটাকে মাথায় রেখে বিভিন্ন চ্যাপ্টার যদি মিক্স আপ করে বলা হচ্ছে, এই স্টাইলে শুনতে বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। আচ্ছা, আমার এখানে কোনো কমেন্ট শো করছে না আসলে, আমি আগাতে থাকি। তা এখন হচ্ছে আসি আমার চ্যাপ্টার 10 অ্যান্টিনেটাল কেয়ার। ঠিক আছে, কিভাবে হবে এই চ্যাপ্টার হচ্ছে লাইন বাই লাইন বাচ্চারা পড়বে, যারা হচ্ছে কি অনেক কিছুই জানে না, তাই না? বাট আপনারা তো অনেক সিনিয়র হয়ে গিয়েছেন, একটা লেভেল পার করে এসেছেন, আপনাদের লাইন বাই লাইন পড়া লাগে না আসলে। তারপরে হচ্ছে একই কথা, যদি কেউ লাইন বাই লাইন থরলি পড়তে চায়, আমাদের ওই ব্যাচ আছে, যদি কেউ চায় তার জন্য। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আসি অ্যান্টিনেটাল কেয়ার। এখন হচ্ছে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয় পরীক্ষায়। অ্যান্টিনেটাল কেয়ার ডেফিনেশনটা আপনাকে পারতে হবে, যে সিস্টেমেটিক সুপারভিশন, যেখানে এক্সামিনেশন অ্যান্ড অ্যাডভাইস থাকে ডিউরিং প্রেগনেন্সি অফ এ উইমেন, এটাকে আমরা অ্যান্টিনেটাল কেয়ার বলি। ওর আরেকটা নাম হচ্ছে প্রিনাটাল কেয়ার। ঠিক আছে, তো অ্যান্টিনেটাল কেয়ার কিন্তু খালি করলেই হবে না, এটা রেগুলার হতে হবে, পিরিয়ডিক থাকতে হবে। তো অ্যান্টিনেটাল কেয়ার বান্ডেলে কি কি জিনিস আছে হলো কেয়ারফুল হিস্ট্রি টেকিং, এক্সামিনেশন, তারপরে নেসেসারি ইনভেস্টিগেশন,
আর হচ্ছে কিছু অ্যাডভাইস। ঠিক আছে, এইমস এন্ড অবজেক্টিভ কি, এটা হলো রিটেনের জন্য লাগে, যারা রিটেন দেবে এমসিপিএস ডিজিওতে লাগে, মিড টার্মে রিটেন লাগবে না। সো এটা একটু মুখস্থই করতে হবে। ঠিক আছে, একটু জাস্ট ব্রসলি বলি, হাই রিস্ক কেসকে স্ক্রিন করব, তারপরে হলো এটা জাস্ট বুদ্ধি করে চিন্তা করেন, একেবারে হুবহু বইয়ের লাইন হবে তা কিন্তু না। আপনি যদি বুঝেন সেটাকে বাংলা চিন্তা করে ইংলিশে ট্রান্সলেট করে লিখলেও কোনো অসুবিধা নাই, কিন্তু স্পেসিফিক কয়েকটা কথা মাথায় রাখতে হবে, যে হচ্ছে আমি হাই রিস্ক কেসকে স্ক্রিন করব, তারপরে কোনো কমপ্লিকেশনকে প্রিভেন্ট করব, আর্লি ডিটেক্ট করব এবং প্রিভেন্ট করব। তারপরে হচ্ছে কি মাকে, খুব ইম্পর্টেন্ট, মাদার ক্রাফট ক্লাসের কথা, যে তাকে আমি প্রেগনেন্সি লেবার সম্পর্কে জানাবো, শিখাবো চার্ট ডায়াগ্রাম দিয়ে। ঠিক আছে, তার ভয়টাকে রিমুভ করব, সাইকোলজি ইমপ্রুভ করব। তারপরে তার হচ্ছে ডেলিভারিটা কোথায় হবে সেটা প্লেস, টাইমিং, মোড অফ ডেলিভারি তার এবং তার পার্টনার সহ হচ্ছে আলোচনা করা, এবং ফ্যামিলি প্ল্যানিং নিয়ে মোটিভেশন। দেখেন, একটা মহিলা ধরেন সে প্রেগনেন্ট, বাচ্চা ডেলিভারি হচ্ছে, ওই সময় যদি আপনি ফ্যামিলি প্ল্যানিং নিয়ে মোটিভেট করার ট্রাই করেন, সে আপনাকে দিবে একটা লাভ, ভালো লাগবে না তার। ঠিক আছে, সো ফ্যামিলি প্ল্যানিং এর মোটিভেশনটা আগে থেকেই করা উচিত। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। এই অবজেক্টিভ আমরা জানলাম। তো একটা নর্মাল প্রেগনেন্সির ক্রাইটেরিয়া কি, বাচ্চা সিঙ্গেল হবে, মাল্টিপল প্রেগনেন্সি হলে কিন্তু সেটা নর্মাল হয় না। ঠিক আছে, এটা কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি হয়ে যায়। সো সিঙ্গেল বেবি টার্মে হবে, মানে 38 to 42 উইকস এর মধ্যে, ওয়েট হবে 2.5 কেজি বা তার চেয়ে বেশি, কম হলে কিন্তু হবে না, এবং কোনো মা বাচ্চার কমপ্লিকেশন হওয়া যাবে না। সো এটা কিন্তু একটা রেট্রোস্পেক্টিভ টার্ম। ঠিক আছে, এখন আমার ভিজিট গুলা কেমন হবে। এখন প্রথম কথা হলো, ফার্স্ট ভিজিটে আমরা কি করি। ফার্স্ট ভিজিটে হচ্ছে আমরা মায়ের হেলথ স্ট্যাটাসটাকে আসলে বোঝার চেষ্টা করি, এবং হচ্ছে গিয়ে বেজের কিছু ইনভেস্টিগেশন করি, তাই তো। তো হিস্ট্রিতে অনেক কিছু আছে। এখন হিস্ট্রি যাদের লিখতে হবে পরীক্ষায়, তাদের হিস্ট্রি আরো ভালো করে জানতে হবে, এইটুকু জানলে হবে না, ওটা আরো অনেক কথাবার্তা আছে। কয়েকটা কথা খালি আমি বলি। এইজ 35, ঠিক আছে, মনে রাখবো 30 না, কিন্তু 35 বা তার চেয়ে বেশি হলে আমরা এখন এল্ডারলি প্রাইমে বলি। ঠিক আছে, এল্ডারলি প্রাইমে একটা খুবই হাই রিস্ক একটা কথা। এরপর গ্র্যাভিটা, প্যারা কিভাবে হিসাব করি, এগুলো আপনারা সবাই জানেন, এগুলো আমি এখন বলবো না। তবে একটা কথা, টুইন প্রেগনেন্সি হলে কিন্তু প্যারা 1 হবে, এটা অনেকে ভুল করে। টুইনে কিন্তু প্যারা 2 হবে না। ঠিক আছে, প্যারা কিন্তু 1 হবে। তারপরে প্যারাগ্রাফিটা ঠিক মতো যদি আপনি না পারেন, জানেন না, লিখেন, তাহলে কিন্তু পরীক্ষায় আপনি যতই ভালো করেন একেবারে ফেল হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, সো প্যারাগ্রাফিটার কোনো যদি গ্যাপ থাকে কারোর মধ্যে, এটা কিন্তু ক্লিয়ার কভার করে নিতে হবে। তো পার্ট 1 ব্যাচে এগুলো গুড়াগাড়াদের আমরা পড়াই, মানে গুড়াগাড়া বাবুদের যারা, বাট এই ট্রেনিং করতে এসে এই বয়সে হচ্ছে, আশা করি এগুলা ভুল হওয়ার কথা না। তারপর যদি কেউ মনে করেন ভুল হয়, এগুলা কিন্তু ক্লিয়ার করে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আসি, এই যে একটা বক্স আছে নিচে ডেটিং নিয়ে, দেখেন যে আমরা কিন্তু ফার্স্ট টাইমেস্টার ক্রাউন রাম্প লেন্থ দেখেই আল্ট্রাসাউন্ড প্যারামিটার হিসাব করে হচ্ছে কি অ্যাকচুয়ালি ইয়াটা করি, প্রেগনেন্সি ডেটিং করি। যদি আপনি 8 উইকস এর আগে করেন তাহলে ভ্যারিয়েশন খুবই কম হয়, মাত্র +-5 ডেজ, তার মানে খুবই অ্যাকিউরেট। আর 8 উইকস এর পরে হলে কিন্তু +-7 ডেজ হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এই সময় অনেক কমপ্লেন করে। কমপ্লেন না থাকলে আপনি স্পেসিফিক্যালি তাকে জিজ্ঞেস করতে হবে যে সে ঘুমায় ঠিক মতো, ঘুম হয় কিনা, পায়খানা ঠিক মতো হয় কিনা, পেশাব ঠিক মতো হয় কিনা, ক্ষুধা আছে কিনা, এগুলো স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে নেওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে কি ইউটিআই, অ্যানিমিয়া, এগুলার আলাদা করে খেয়াল রাখতে হয়, বিকজ এগুলো আমাদের জন্য খুবই কমন। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে আসি, একটু নেট মনে হয় ঝামেলা করছে মাঝে মাঝে, একটু কি বলবো, আর সরি বলা ছাড়া কিছু করার নাই। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে আসি, ধরেন হচ্ছে এক্সামিনেশনের কথাবার্তাগুলা। তো এগুলা হচ্ছে আপনার ওই যে আবার একই কথা, যদি হচ্ছে কেউ থরলি পড়তে চায় ভিন্ন, বাট আদারওয়াইজ হচ্ছে এগুলো আপনারা মোটামুটি সবাই কম বেশি জানেন। তো হাইটের একটা ব্যাপার থাকে। তো হাইট হচ্ছে গিয়ে, যেমন যদি কেউ এমআরসিজি পার্ট 2 দিতে যান, তাদের ক্ষেত্রে কিন্তু এই হাইট, এইজ বিষয়গুলো টোটালি ডিফারেন্ট হবে। ঠিক আছে, তা আমাদের এই সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে 5 ফিটকে হচ্ছে আমরা ধরতেছি যে এর চেয়ে কম হলে শর্ট স্টেচার। ঠিক আছে, সরি, ওয়েস্টার্ন কান্ট্রিতে 5 ফিটের কম হলে শর্ট স্টেচার ধরবে, বাট আমাদের সাবকন্টিনেন্টে আমরা 4 ফিট 7 ইঞ্চিকে ধরি। তো শুধু ইঞ্চি হিসাব জানলেই হবে না, সেন্টিমিটার হিসাবটাও কিন্তু জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হলো ওয়েট চেকিং। ওয়েট চেকিং হচ্ছে প্রত্যেকটা ভিজিটে আমাকে ওয়েট চেক করতে হবে। আমাদের এক্সপেকটেশন থাকবে ওয়েট হচ্ছে একটু একটু করে বাড়বে। ঠিক আছে, যদি কারো ফলিং ওয়েট হয় বা স্টেশনারি হয় বা অনেক বেড়ে যায়, সবকিছু ওগুলা কিন্তু খারাপ। আস্তে আস্তে আমরা পড়বো। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের অ্যানিমিয়া আছে কিনা দেখি। একটা কথা বলি, আমার হচ্ছে পরিচিত একজন আপু, ওনাকে হচ্ছে পরীক্ষায় অ্যানিমিয়া দেখাতে বলা হয়েছিল কেসে। ঠিক আছে, যেগুলো বাচ্চাকালের পড়া হলো, এগুলো এক্সামিনেশনের সাথে আমরা আস্তে আস্তে শিখবো। যাই হোক, মানে আবার রিকল করবো, এগুলো কিন্তু লাগে। অ্যানিমিয়া আমরা দেখি লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, ডরসাম অফ দ্য টাং, নেইল বেড,
ঠিক আছে। আবার হাতের তালুতেও কিন্তু আমরা দেখি। আর জন্ডিস দেখি বালবার কনজাংটিভা, আন্ডার সার্ফেস অফ দ্য টাং, হার্ট প্যালেট, স্কিনে। সাথে টাং, টিথ, গাম, টনসিল এগুলোও দেখা উচিত, বিকজ কোথাও যদি কোনো ইনফেক্টিভ পয়েন্ট থাকে এটা কিন্তু পিউরপ্রাম পিরিয়ডে একটা সেপসিস করে বসে থাকবে, বা হচ্ছে প্রামের একটা কারণ হয়ে যেতে পারে, অটোজেনাস ইনফেকশন হয়ে। ঠিক আছে। তারপর নেক ভেইন, থাইরয়েড গ্ল্যান্ড, লিফ নোড এগুলোও দেখি। আর প্রেগনেন্সিতে থাইরয়েড গ্ল্যান্ড একটু বড় হতে পারে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। ঠিক আছে। লেগ ইডিমা, এটা খুব ইম্পর্টেন্ট। লেগ ইডিমা হচ্ছে থাকতেই পারে, স্পেশালি ফিজিওলজিক্যাল ইডিমা যেটা, এটা ডান পাশে বেশি হয়। রিজন হচ্ছে গ্র্যাভিড ইউটেরাস হচ্ছে আমার ইনফিরিয়র এক্সট্রিমিটিকে প্রেস করে, স্পেশালি হচ্ছে কমন ইলিয়াক ভেইনকে, তখন ভেনাস রিটার্ন হয় না ঠিক মতো, সো একটু পাটা ফুলতে পারে। ঠিক আছে। আর ইউটেরাস যেহেতু ডেক্সট্রো রোটেটেড থাকে ডান পাশে, এই জন্য ডান পাটা বেশি ফুলে। এটা রেস্ট নিলে ঠিক হয়ে যায়, আর কিছুই লাগে না। এবং এটার সঙ্গে হচ্ছে কি আপনি দেখবেন না যে মহিলার মুখ চোখ ফুলে ঢোল হয়ে গেছে, বা একটা প্রিএক্লাম্পসিয়া বা রেনাল ফেলিয়ার, হার্ট ফেলিয়ার ফিচার কিন্তু তার থাকবে না। ঠিক আছে। আর প্রবলেমেটিক ইডেমা কখন হয়? প্যাথোলজিক্যাল প্রিএক্লাম্পসিয়াতে, অ্যানিমিয়া হলে। ঠিক আছে। হাইপোপ্রোটিনেমিয়াতে, কার্ডিয়াক ফেলিয়ার, নেফ্রোটিক সিনড্রোমে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের পালস, ব্লাড প্রেশার এগুলোও দেখতে হয়। তো ব্লাড প্রেশার একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবো, আমরা কিন্তু এখানে ডায়াস্টোলিকটা যত নিচে যাওয়া যায় তত নিচে যাব, যেটাকে আমরা বলি কোর্টকফ 5, সাউন্ড ডিসঅ্যাপিয়ার হওয়া পর্যন্ত, মাফলিং পর্যন্ত কিন্তু না। ঠিক আছে। বিকজ ডায়াস্টোলিকটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ডায়াস্টোলিক বেশি থাকলে প্লাসেন্টাল সাপ্লাই কিন্তু খারাপ হয়ে যায়। ঠিক আছে। আর আমাদের হচ্ছে কি পেশেন্টের পজিশন অনুযায়ী কিন্তু ব্লাড প্রেশার ভ্যারিয়েশন হতে পারে, এটা মাথায় রাখতে হবে। যদি আমরা ইনডোরে দেখি, আমরা পেশেন্টকে শুয়ে দেখলে কাত করে দেখতে পারি, অসুবিধা নাই। তবে যদি আপনি ল্যাটারাল পজিশনে দেখেন, যেই হাতটা নিচে থাকবে আর যেই হাতটা উপরে থাকবে, দুটার মধ্যে 10 থেকে 12 ডিফারেন্স থাকে। ঠিক আছে। আর যদি আউটডোরে বসে দেখি, পেশেন্টকে হচ্ছে বসায় দেখবো, সেই ক্ষেত্রে পেশেন্ট হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসবে, পা কিন্তু কেচির মতো ক্রস করা যাবে না, পা নর্মালি থাকবে, এবং হচ্ছে আর্মটা হবে হার্টের লেভেলে। ঠিক আছে। এগুলো হচ্ছে কিছু বেসিক কথাবার্তা। এরপর হচ্ছে আমরা ব্রেস্ট এক্সামিনেশন, এটা হচ্ছে 3rd ট্রাইমেস্টারে করা উচিত, বিকজ তখন যদি হচ্ছে কারো ফ্ল্যাট নিপল থাকে বা ক্র্যাক নিপল থাকে, বা হচ্ছে গিয়ে দেখা যায় অনেকেরই স্মল নিপল থাকে বা বিগ নিপল, যেটাই হোক, মানে ল্যাকটেশনাল প্রবলেম গুলা যে হবে সেটা তখন এটা প্রেডিক্ট করা যায়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এক্সামিনেশন ফার্স্ট ট্রাইমেস্টারে আসলে তেমন কোনো পেটে হাত দিয়ে কিছু বোঝা যায় না, 2nd 3rd ট্রাইমেস্টারে আসে, সেটা আমরা পরে পড়বো। বেসলাইন ইনভেস্টিগেশন আপনি কি কি করবেন দেখেন, এখানে একটা বক্স আছে খুব সুন্দর, এই বক্সটা হচ্ছে খুব ভালো করে মনে রাখাটা উচিত হবে। এবং অ্যান্টিনেটাল কেয়ার নিয়ে আমাদের ওজিএসবির একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনটা অবশ্যই পড়া উচিত হবে, এবং হচ্ছে গিয়ে সেই গাইডলাইন অনুসারেই হচ্ছে অ্যান্সার করাটা সবচেয়ে বেশি ওয়াইজ হবে। ঠিক আছে। তো এখন আমি ওজিএসবি গাইডলাইন খুলবো না, এই মুহূর্তে আমার সামনে নাই। ঠিক আছে। এটা আপনাদের টাস্ক দেব, আমি নিজে নিজে পড়তে হবে কিছু জিনিস। ওকে। আচ্ছা, তো রুটিন ইনভেস্টিগেশন একটা ব্লাডের ফুল ব্লাড কাউন্ট, আমরা কখনোই পরীক্ষার হলে সিবিসি লিখবো না, লিখবো কমপ্লিট ব্লাড কাউন্ট বা ফুল ব্লাড কাউন্ট। ঠিক আছে। বলবো না, বললে কিন্তু ইমপ্রেশন খারাপ হবে। সেখানে আমরা স্পেসিফিক্যালি হিমোগ্লোবিন দেখি, হেমাটোক্রিট দেখি, আমরা ইভেন হলো ওই এমসিভি মানে আরবিসি ইন্ডিসেস যেটা, সেগুলোও কিন্তু দেখি, রেড সেল ইন্ডিসেস, ওটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি এটা আয়রন ডেফিসিয়েন্সি নাকি ধরনের অ্যানিমিয়া, ব্লা ব্লা ব্লা। আস্তে আস্তে এগুলোতে আমরা যাবো। ঠিক আছে। ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিং, ব্লাড গ্লুকোজ, ব্লাড গ্লুকোজটা হচ্ছে আমাদের জন্য দরকার কেন, বিকজ আমাদের সাবকন্টিনেন্টে এশিয়ান কান্ট্রিগুলাতে ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে। ঠিক আছে। তারপর ভিডিআরএল, এবং যদি হচ্ছে কেউ হাই রিস্ক কেস হয় তখন কিন্তু ভিডিআরএল পরে একবার রিপিটও করা লাগে। ঠিক আছে। আচ্ছা, তারপর ইউরিন আরিমি করবো, সাথে ইউরিন কালচার। ঠিক আছে। সাইন সিমটম না থাকলেও, কেন, বিকজ প্রেগনেন্সিতে এএসবি থাকে, অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া, এবং সেটা থেকে কিন্তু অনেক কমপ্লিকেশনস হয়। ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে যদি কারো সার্ভাইকাল সাইটোলজি করা না থাকে তাহলে তাকে আমরা এটা করতে পারি। ঠিক আছে। এটা একটা খুব গুড মানে সহজ একটা সিস্টেম, মানে সহজ একটা অ্যাপ্রোচ, যে পেশেন্টকে তো আমি অন্য সময় পাবো না, সে তার সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং হয়তো করবে না, বাট এই সময় কিন্তু আমি করে ফেলতে পারি। তবে ব্রেস্ট এক্সামিনেশন যেটা ব্রেস্ট ক্যান্সারের জন্য, ওইটা প্রেগনেন্সিতে খুব ভালো বোঝা যায় না, বিকজ প্রেগনেন্সিতে ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জেস থাকে। ঠিক আছে। বাট স্টিল যদি হলো কেউ লাম্পি কোনো ফিলিং বলে বা কোনো অ্যাবনর্মাল ডিসচার্জ মনে হয়, অবশ্যই হচ্ছে ইভালুয়েশন কিন্তু লাগবে। ঠিক আছে। আর রুবেলা হচ্ছে আমরা টেস্ট করি, হেপাটাইটিস বি দরকার হলে করি, বাট এইচআইভির ক্ষেত্রে মনে রাখবো এটা কনসেন্ট ছাড়া করা যাবে না, কনসেন্ট নিয়ে তারপরে করতে হয়। ঠিক আছে। এরপরে স্পেসিফিক্যালি স্পেশাল ইনভেস্টিগেশন আছে প্রিনেটাল জেনেটিক স্ক্রিনিং, এটা আমরা পরে পড়তেছি, চ্যাপ্টার 12তে পড়বো। আর আর্লি ট্রাইমেস্টারে যে আল্ট্রাসাউন্ডটা করি, সেখানে আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে টিভিএসটা করলে বেস্ট। আর উদ্দেশ্য হলো আমি আসলে হিসাব করবো ফার্স্টে যে একটু অ্যাকুরেট, মানে প্রথম কথা হচ্ছে প্রেগনেন্সিটা আসলে আছে কিনা, ইন্ট্রা ইউটেরাইন কিনা নাকি এক্সট্রা ইউটেরাইন, এরপরে অ্যাকুরেট ডেটিং, ফিটাসের নাম্বার কয়টা,
কোনো অ্যানোমালিজ আছে কিনা, সাথে অ্যাসোসিয়েটেড কোনো প্যাথোলজি অ্যাডনেক্সাতে বা ইউট্রাসে কোনো প্যাথোলজি আছে কিনা সেটাও দেখি। আর বুকিং স্ক্যান যেটা, ওটা হলো যেটা 18 থেকে 22 সপ্তাহে করা হয়। ওই সময় ওখানে অ্যানোমালি স্ক্যানও করি, প্লাস হচ্ছে প্লাসেন্টাল লোকালাইজেশনও করি, এবং আমরা অবশ্যই হচ্ছে গিয়ে মনে রাখতে হবে ওই সময় যদি অ্যানোমালি স্ক্যানে কোনো অসুবিধা আসে তাহলে কিন্তু বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে আসি ইমিউনাইজেশন। আচ্ছা, কমেন্টে রিপ্লাই পরে দিচ্ছি। ইমিউনাইজেশন এটা আমরা জানি, টিটানাস। এখন হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, টিটানাস ভ্যাকসিনেশন নিয়েও কিন্তু আমাদের ওজিএসবি সুন্দর একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনটাও হচ্ছে অবশ্যই আমাদের দেখা উচিত। ঠিক আছে, আচ্ছা টাস্ক দিব, আবারও বলছি। তো টিটি ভ্যাকসিনেশন হচ্ছে আমাদের ইউজুয়ালি হচ্ছে যেটা আমরা করতে বলি 2 ডোজেস দিব, আইএম হবে অবশ্যই, দুইটার মধ্যে গ্যাপ থাকবে 1.5 মাস, মানে 6 উইকস। ঠিক আছে, এই তো ইনিশিয়ালি আমরা যেটা করি, ফার্স্ট ডোজটা দিই 16 to 24 উইকস এর মধ্যে, সেকেন্ডটা দেই হচ্ছে তার 6 উইকস পরে। ঠিক আছে, তবে যার টিটি ডোজ ভ্যাকসিনেশন কমপ্লিট আছে বুস্টার সহ, তাকে না দিলেও কিন্তু চলে। সো একটা থাকলে কয়টা, দুটো থাকলে কয়টা, তিনটা থাকলে কয়টা, এইগুলা সুন্দর হিসাব আছে গাইডলাইনে। ঠিক আছে, ওটা হচ্ছে আমি পোস্ট করে দিচ্ছি একটু পরে। ওকে, আর কিছু ইনভেস্টিগেশন রিপিট করতে হয়, যেমন হিমোগ্লোবিন হলো 28 সপ্তাহে 36 সপ্তাহে রিপিটেশন লাগে। ইউরিনারি প্রত্যেক ভিজিটেই করা উচিত। এখন ইউরিনারি তো করবো না, প্রত্যেক ভিজিটে আমরা ডিপস্টিক টেস্ট করতে পারি, যেটা হলো আমার জাস্ট একটা স্ক্রিপ্ট দিয়ে করে ফেলা যায়। ঠিক আছে, আচ্ছা, সো আলহামদুলিল্লাহ গেল। তো আমরা কিন্তু আবারও বলছি আর্লি প্রেগনেন্সি পড়তেছি, কিন্তু আমরা লেট প্রেগনেন্সি কিন্তু পড়তেছি না আজকে। সো লেট প্রেগনেন্সি গুলা নিয়ে আমি এখন কিছু বলবো না কিন্তু। ওকে, আচ্ছা, শুধুমাত্র আর্লি প্রেগনেন্সি নিয়ে বলবো। আর আর্লি প্রেগনেন্সিতে ডায়েটের কোনো এক্সট্রা অ্যাডভাইস কিন্তু লাগে না। আর্লি প্রেগনেন্সিতে হচ্ছে গিয়ে শুধুমাত্র নশিয়া ভমিটিং রিলেটেড কাহিনী হয়, বাকি জিনিসপত্র যেগুলো আছে সেগুলো সাধারণত একটু পরের দিকে আসে। সো এই চ্যাপ্টারের বাকি যে অংশগুলো আছে এগুলা পরের সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারের সঙ্গে আসবে। এবার হচ্ছে একটু বলে দিই ভ্যাকসিন নিয়ে কথা। প্রেগনেন্সি, ফুল প্রেগনেন্সি কখনোই হচ্ছে আমরা লাইভ ভ্যাকসিন জাতীয় কিছু দিব না। আমরা কিল্ড ভ্যাকসিন দিতে পারি, বাট ফার্স্ট ট্রাইমেস্টার আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে, আর এইচপিভি ভ্যাকসিন কিন্তু কিল্ড না, লাইভও না, রিকম্বিনেন্ট ডিএনএ ভ্যাকসিন। বাট স্টিল এটা আমরা রিকমেন্ড করবো না, প্রেগনেন্সিতে অ্যাভয়েড করাই ভালো। আর কোভিড ভ্যাকসিনও কিন্তু আমরা প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাভয়েড করি, তাই না? এটা আমরা সবাই জানি। ঠিক আছে, সো ভ্যাকসিন প্রেগনেন্সি নিয়েও কিন্তু একটা সুন্দর প্রশ্ন হয়ে যেতে পারে। ঠিক আছে, সো আলহামদুলিল্লাহ আমরা আর্লি প্রেগনেন্সির অ্যান্টিনেটাল কেয়ার পড়লাম। ঠিক আছে, আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে আসি, অলরেডি 11:40 বাজে। তো আর্লি প্রেগনেন্সিতে আমাদের আর কি কি জিনিস থাকবে এটা একটু বলি আগে। আমাদের হচ্ছে আর্লি প্রেগনেন্সিতে আর কি কি আসবে বলি। দেখেন, একটা হচ্ছে গিয়ে আসবে আমাদের নেক্সট আল্ট্রাসাউন্ড। ফার্স্ট ট্রাইমেস্টার আল্ট্রাসাউন্ডে হচ্ছে আমাদের কি কি দেখতে হয় এই জিনিসটা আসবে। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আর্লি প্রেগনেন্সিতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আসবে, সেটা হলো চ্যাপ্টার 12, যেটা হলো প্রিনাটাল জেনেটিক কাউন্সেলিং, স্ক্রিনিং, ডায়াগনোসিস। ঠিক আছে, ওটা চলে আসবে। এরপরে হচ্ছে আর্লি প্রেগনেন্সিতে একটা খুবই ইম্পর্টেন্ট পোর্শন আসবে, সেটা হলো হেমোরেজ ইন আর্লি প্রেগনেন্সি, যেখানে অ্যাবর্শন গুলো আসবে, মোলার প্রেগনেন্সি আসবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা জিনিস আসবে আর্লি প্রেগনেন্সিতে, সেটা হলো কি যেন একটা বলতে চাচ্ছিলাম, ভুলে গেলাম। আচ্ছা হ্যাঁ, ইন্ডাকশন অফ অ্যাবর্শন আসবে। ঠিক আছে, এই তো আর্লি প্রেগনেন্সিতে এর বাইরে কিছু নাই। সো আরেকটা ক্লাস নিলে আমাদের আর্লি প্রেগনেন্সি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো আমাদের নেক্সট ক্লাসটা হবে ইনশাল্লাহ কবে আমি জানিয়ে দেবো একটু পরে, সেখানে আমাদের আর্লি প্রেগনেন্সি শেষ হবে। আর্লি প্রেগনেন্সি শেষ হয়ে গেলে সেকেন্ড ক্লাসে, থার্ড ক্লাসে হচ্ছে আমরা সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টার প্রেগনেন্সির নর্মাল জিনিসগুলো পড়বো। ওটা খুবই ছোট্ট পড়া হবে, বেশি হবে না, এক ক্লাসে শেষ হবে। এরপরে হচ্ছে আমাদের প্রেগনেন্সিতে যে সকল প্রবলেমস গুলা হয়, যে হাইপার টেনশন, জিডিএম, লাভলা হোয়াট এভার, অনেক কিছু আছে, তাই না? ওগুলো একে একে আমরা পড়বো। সো আমাদের টার্গেটটা হচ্ছে বই সম্পূর্ণটাই আমরা পড়বো, কিন্তু সিরিয়ালি সিকুয়েলি না, আমরা কোরিলেট করে পড়বো। এই হবে মিড টার্ম আর এমসিপিএস, ডিজিও, এফসিপিএস যাই বলেন না কেন, প্রত্যেকটা ব্যাচের পড়ার প্যাটার্ন। তো ক্লাস হচ্ছে এই যে মেইন ডিসকাশন ক্লাস, যেটা রিলেট করে এই ক্লাসটা ইনশাল্লাহ আমিই নিব। বাট যেগুলো হচ্ছে টিপস এন্ড ট্রিক্স এর ক্লাস, বা হচ্ছে ধরেন কোন একটা স্পেসিফিক গাইডলাইন পড়াই দিতে হবে ক্লাস, ঠিক আছে, ওগুলো আমি নিব না, ওগুলা হচ্ছে অন্যরা নেবে। ঠিক আছে, সো এইটুকুই থাকলো আজকের ক্লাস। সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। কাটলাম তাহলে, আল্লাহ হাফেজ।